সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1094তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ শাফিন আহমেদের জীবনের হৃদয় কাঁপানো এক তাজ্জব ভয়ানক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল শাশুড়ির কবরের উপর উলঙ্গ হয়ে নাচানাচি করে পুত্রবধূ। কিন্তু কেন আমাদের আজকের এই গল্পটা বিশেষ করে এমন একটা গল্প বন্ধু, আমাদের এই পারিবারিক জীবনে বউ শাশুড়িকে নিয়ে একটা গল্প। আমাদের সমাজে এরকম কিছু হয় না যে ছেলে ধরেন বিদেশ থাকে, আমরা মনে করি যে ছেলে তার বউয়ের কথায় চলাফেরা করে, তখন অনেক শাশুড়িরা কবিরাজের দ্বারস্থ হয় না? আবার অনেক বউরা দেখে স্বামী বিদেশ যাওয়ার পরে স্বামী তার বউকে টাকা পয়সা দিচ্ছে না, খোঁজখবর নিচ্ছে না, মা যা বলে তাই শুনে। দেন বৌমা তখন করে কি, ওই শাশুড়ির সম্বন্ধে জানার জন্য বিভিন্ন তান্ত্রিকের কাছে যায়, এবং এরপরে কি ভয়ানক রকম ঘটনা ঘটে আপনি চিন্তাও করতে পারবেন না। বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর এক প্রখর ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর এক ভয়ঙ্কর গল্প, শাফিনের জীবনের গল্পটা। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই শাফিন আহমেদের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে শাফিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাফিন আহমেদ, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমার কোনো বোন নেই। সিলেট শহর থেকে অনেক দূরে পাহাড়ের কোল ঘেঁষে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় আসলে তেমন কিছুই করে না। আমার বাবা বনে যায় এবং বনে গিয়ে টুকিটাকি কাজ করে, এবং আমাদের নিজেদের কিছু ফসলি জমি থাকে, ফসল করেই আমার বাবা তার জীবিকা অর্জন করে। দেখা গেল আমার জন্মের আগে কিন্তু আমার বাবা বেশিরভাগ সময় ইন্ডিয়াতে থাকতো, কারণ আমাদের এলাকা থেকে ইন্ডিয়া যেতে পাসপোর্ট ভিসা কোনো কিছুই লাগতো না, এবং বিএসএফেরও খুব বেশি একটা ঝামেলা ছিল না। আমাদের এখান থেকে ইন্ডিয়াতে যাওয়াটা খুব সহজ ছিল। এই জন্য দেখা যায় যে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষগুলোই ইন্ডিয়াতে গিয়ে কাজ করে, এবং তারা ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে সেখানে টাকা পয়সা ইনকাম করে। আর আমাদের এই গ্রামটাও এত সুন্দর একটা গ্রাম, আমাদের গ্রামে যদি কোনো মানুষ আসে ভুলেও আমাদের এই গ্রাম ছেড়ে যেতে চাইবে না। এক পাশে ইন্ডিয়া, অন্য পাশে হচ্ছে বড় পাহাড় এবং এক ছোট্ট খাল ঘেঁষে খুবই মায়াবী একটা গ্রাম আমাদের এই গ্রামটা। আমি ছোটোবেলা থেকে গ্রামের প্রকৃতি দেখতে দেখতে বড় হই। আমি যখন মোটামুটি বড় হই তখন আমার মা আমাকে অনেক বেশি আদর আর ভালোবাসে। আমি জানতে পারি যে আমার বাবা যখন ইন্ডিয়াতে কাজের উদ্দেশ্যে যায়, আমার বাবা যখন ইন্ডিয়াতে কাজ করতে যায়, সেখানে যাওয়ার পরে আমার আম্মাকে আমার বাবা ভালোবাসে, এবং ভালোবেসে আমার বাবা কী করে আমার আম্মাকে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশে এনে আমার দাদা দাদির কাছে আমার মাকে রাখে, এবং সেখান থেকে আমার বাবা আমার মাকে বিয়ে করে একটা নতুন সংসার শুরু করে আমাদের গ্রাম, এবং সেখানে তারপরে আমি দুনিয়াতে আসি। দেখা গেল কি, আমার আব্বা আমার মাঝে খুব গভীর প্রেম, গভীর ভালোবাসা, তারা দুজনকে অনেক বেশি ভালোবাসে। আমাদের এলাকায় তেমন কোনো স্কুল ছিল না, আমাদের এলাকা থেকে অনেক দূরের একটা সরকারি প্রাইমারি স্কুল ছিল। তো এইখানে যেতে হলে এক খাল, বড় একটা খাল আছে, এবং ওই খাল পেরিয়ে তারপর যেতে হবে, যার জন্য দেখা যায় আমাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে। আমাদের ওই এলাকার মাদ্রাসায় বেশিরভাগ বাচ্চারা পড়াশোনা করতো, সবাই আমাদের মাদ্রাসায় পড়াশোনা করতো। এরকম করে আমি আমাদের এলাকার মাদ্রাসায় পড়াশোনা করি। এমন করতে করতে আমি বড় হই, এবং দাদা দাদি কাকা আছে, ফুফি আছে। আমাদের পরিবারটা কিন্তু অনেক বড়, যদিও আমার ভাই বোন নাই, বাট আমাদের পরিবারে অনেক সদস্য আছে, এবং সবাই মোটামুটি উপার্জন করে। আমার পুপিরাও কামাই করে, ওরাও কাজ করে, ওরাও টাকা পয়সা কামায়। তো আমার দাদাকে দেয়, আমার দাদাই হচ্ছে আমাদের পরিবারের প্রধান। সবাই টাকা পয়সা দাদাকে দেয়, এবং দাদা তার মতো করে গোটা পরিবারটা চালাচ্ছে। তো মাদ্রাসায় পড়া অবস্থায় আমার বয়স তখন প্রায় 7 বছরের কাছাকাছি, 7 থেকে 7.5 বছর হবে। ওরকমভাবে আমি একটা জিনিস রাতের বেলায় খুব খেয়াল করে দেখতাম, সেটা হচ্ছে আমার মা সবসময় কী করতো, আমাদের তো একটা রুমের মধ্যেই থাকতাম, ওই রুমের মধ্যে লাল কাপড় দিয়ে একটা ঘরের একটা কর্নারের মধ্যে লাল কাপড় পেঁচিয়ে রাখতো, এবং ওই কোণার ভিতরে মা জানে কী করতো। সবসময় আমি দেখতাম যে মধ্যরাতে বা রাতের শেষ অংশে ফজরের আগে আমার ঘুম থেকে উঠে যেত, এবং ঘুম থেকে উঠে ওখানে গিয়ে গোপনে গোপনে মোমবাতি জ্বালিয়ে কী জানি করতো। তো আমি কিন্তু প্রথম দিকে এই জিনিসটাতে খুব একটা অ্যালাউ করলাম না বা খেয়াল করলাম না, ওভাবে দেখতামও না। একদিন আমি এই জিনিসটা দেখার জন্য আমি মা যখন ঘুম থেকে উঠে এই ছোট্ট লাল কাপড় পেছানো রুমের মধ্যে যায়,
তো আমিও তখন মানে ওই লাল কাপড় সরিয়ে আমি তখন দেখি যে আমার আম্মা এক ধরনের একটা সাপ আছে, মানে আমার কাছে মনে হয় যেন সাপটা জীবিত, মানে জীবিত কোনো একটা সাপ আমার আম্মার সামনে, আমার আম্মা এই সাপটার পূজা করে, মানে হিন্দুদের মতো করে পূজা করতেছে, এটা আমি নিজের চোখে দেখতে পাই। তো আমি এটা দেখে খুব ভয় পেয়ে যাই, এবং ভয় পেয়ে তখন আমি যখন খাটে আসি, খাটে আসার পরে আমার আব্বা কিন্তু সজাগ, আমার আব্বা কিন্তু ঘুমায় না, এবং আব্বা তখন দেখে ফেলা। আব্বা আমাকে বলো ওখানে গেলি কেন? আমি বললাম আব্বা তুমি জানো আম্মা কী করতেছে? আমার আব্বা তখন বলে তুই দেখতে গেলি কেন? আব্বা একটু রেগে যায়। তাই আমি বলি যে দেখছি। তা তুমি, আমার আব্বা কিন্তু অনেক বছর ধরেই জানতো, এবং এই কাজটা সম্ভবত আমার মা আমার জন্মের আগ থেকেই করে, বাট কোনোদিন আমি ওই জিনিসটার প্রতি খুব ইন্টারেস্ট হই নাই, কখনো দেখতে যাই না যে আসলে মা ওখানে কি করে, মানে এই জিনিসটা আমি কখনোই দেখতে চাই না। এই প্রথমে জিনিসটা দেখার জন্য আমার আগ্রহ জাগলেও আমি এটা দেখলাম। পরে আমার আব্বা বলে খবরদার এরপর থেকে আর কখনোই ওই রুমের মধ্যে যাবি না, বা ওখানে তোর মা কী করে এটা দেখতে যাবি না। তো এইটুকুই সীমাবদ্ধ। বাট আমি একটা জিনিস আবার খেয়াল করলাম যে আমাদের পরিবারে আমার আব্বা কিন্তু তেমন কামাই রুজি করে না, হয়তো একদিন কাজ করে 3 দিন করে না, কিন্তু আমার বাবা আমার দাদার অনেক টাকা দেয়। তা ওই টাকা আসার উৎস কি, ওই টাকা কোত্থেকে আসে, এই প্রশ্নটাও তখন কিন্তু আমার মনে জাগে, যে আমার আব্বা এত টাকা কোথায় পায়, আমার দাদাকে দেয় না, আব্বা তো অতটা কাজও করে না। তো আমার আম্মার ওই কাজগুলোতে আমার আব্বা তখন সাড়া দিত, এটা আমি বুঝতে পারতাম। তো ওই দিনটা কেটে গেল, আমি আর কিছু বললাম না। এরকম করে আমি আরেক দিন, মানে আরেক রাত্রে আমি একইভাবে দেখলাম আমার আম্মা ওই দিনও একটা জীবিত সাপের পূজা করতেছে ঘরের মধ্যে। তো এটা দেখার পরে আমি যে মাদ্রাসায় যেতাম, আমার দাদি আমার মাদ্রাসায় নিয়ে যেত সকালবেলা। আমি দাদির সাথে মাদ্রাসায় যাইতাম। তো দাদির সাথে মাদ্রাসায় যাইতে যাইতে একদিন সকালবেলা, মানে শীতের সময় ছিল, কুয়াশা পড়তেছিল, ঠিক এরকম একটা মুহূর্ত, মানে হঠাৎ করে দেখলাম যে রাস্তার মধ্যে একটা সাপ, মানে ভয়ঙ্কর আকারের একটা সাপ রাস্তার এ পাশ থেকে ও পাশে যাচ্ছে, মানে রাস্তা পার হচ্ছে। এইটা দেখার পরে আমি, মানে আমার দাদি অনেক ভয় পেয়ে গেছে, আমার বলে পিছিয়ে পিছিয়ে, এরকম করে ভয় পেয়ে গেছে। আমি কিন্তু অতটা ভয় পাইনি। আমার দাদি বলে পিছনে চলে, মানে আমাকে টাইনে পিছনে নিয়ে যাচ্ছে। তাই আমি বলি দাদি তুমি কি ভয় পাইছো? আমার দাদি বলে ভয় তো পাবোই, এরকম সাপ দেখলে মানুষ ভয় পায় না। আমি তখন আমার দাদিরে বললাম আমি কিন্তু ভয় পাইনি। দাদি আমার বলে মানি তুই এরকম একটা ভয়ঙ্কর সাপ দেখলি, তা ভয় পাইলি না কেন? আমি বলি এরকম একটা সাপ আমাদের ঘরে প্রতিদিনে আসে, আর আমার মা এটাকে পূজা করে। মানে ওই ছোট মানুষ তো, মাথার মধ্যে তো এত বুদ্ধিশুদ্ধি নাই, এত গিরিঙ্গি করে প্যাঁচ করে তো আর কথা বলতে পারি না। একদম সোজা সাপটা তখন আমি বলে দিলাম যে আমার মা, আমাদের বাসায় একটা সাপ আসে, এই সাপটার আমার মা পূজা করে, সাপটা দেখতে এরকম। তো দাদি আমারে বলে কি বললি এটা তুই? আমি তখন আর কিছু বলি না, কোনো কিছু বলি না। দাদি আমাকে অনেকবার জিজ্ঞেস করে, আমি কোনো কিছু করি না। দেন একটা পর্যায়ে আমি তখন মাদ্রাসায় চলে যাই, এবং দাদি আমাকে বিকেলবেলা মাদ্রাসা থেকে নিতে আসে। বিকেল মানে 2টা বাজে, 2টা বাজে আমাকে মাদ্রাসা থেকে নিয়ে যাবে। তো দাদি আর আমি তখন মাদ্রাসাতে আমি বের হলাম, দাদি আমাকে নিল। নেওয়ার পরে এরকম করে হাঁটতে হাঁটতে আমাদের এলাকার নারিকেল জিঞ্জিরা বলে একটা জায়গা আছে, মানে ওটাতে প্রচুর পরিমাণে নারিকেল গাছ ওই এলাকাটাতে। তা আমার দাদি তখন আমাকে ওই নারিকেল জিঞ্জিরা ওইদিকে নিয়ে গেছে। তাই আমি বলে দাদি আমি তো বাড়ি যাবো, আমার খিদা লাগছে, আমি খাবো, তা তুমি আমাকে এখানে নিয়ে আসলা কেন? এবং ওখানে যাওয়ার পরে দাদি আমাকে কলা আর ব্রেড দিল, মানে যেটাকে বন বলে, গোল টাইপের এই বনগুলো দিল, দিয়ে বলতেছে এগুলো খা। আমি তখন ওখানে খাইলাম। খাওয়ার পরে দাদি আমারে বলে শাফিন তুই দাদির কাছে একটা সত্যি কথা বলবি? আমি বললাম যে কি সত্যি কথা বলবো? তা আমারে বলে তুই যে মাদ্রাসায় যাওয়ার সময় বললি যে তোদের ঘরে এরকম একটা সাপ আসে, আর তোর আম্মা ওই সাপটাকে পূজা করে, আসলেই কি এটা সত্য? আমার দাদিটা বলার পরে আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, মানে আর কোনো কিছু বলি না, কারণ আমি তো ধরা খেয়ে গেছি। আমার আব্বা তো আমাকে বারবার মানা করছে যে এই সমস্ত, মানে এই কথা যাতে আমি বাইরের কাউকে না বলি, ইভেন আমার দাদা দাদিকেও যাতে না বলি। আব্বা কিন্তু এটা আমাকে বার করে সতর্ক করে দিয়েছে। এরপরেও যেহেতু আমি দাদিকে কথাটা বলে দিয়েছি, আমার ভিতর তখন প্রচণ্ড রকমের ভয় ঢুকে যায়। এবং দাদি যখন আমাকে বার করে একই প্রশ্ন করতেছিল, একইভাবে জিজ্ঞেস করতেছিল, একটা সময় আমি তখন মানে ভয় পেয়ে তখন দাদির কাছে সত্য কথা বলে ফেলি। এবং আমি বলি যে আমার মা অনেক বছর ধরে, আমার যখন বুঝ হয় আমি তখন থেকে দেখতাম আমার মা আমাদের ঘরের মধ্যে একটা কোণার ভিতরে লাল কাপড় বিছিয়ে রাখতো, এবং ওখানে আমার মা রাতের বেলায় কী জানি কী করতো। আমি একদিন দেখছি, 2 দিন দেখছি, দেখলাম একটা জীবিত সাপ আমার আম্মার সামনে আসে, এবং আমার আম্মা ওই সাপটার কাছে 2 হাত এক জোর করে কেমন জানি সাপটাকে পূজা করে। এটা আমি নিজের চোখে দেখছি। এটা শোনার পর আমার দাদি তখন খুব চমকে যায়, মানে ভয় পেয়ে যায়। আমার দাদিও আমার আম্মাকে নিয়ে অনেক ডাউট করতো, অনেক সন্দেহ করতো। তার মানে আমার আম্মা, আমি, আমার আব্বা যেই ঘরে থাকতাম ওই ঘরে আমার মা কাউকে ঢুকতে দিত না। ধরেন কেউ আসলে ওই ঘরের মধ্যে আমার আম্মা ঢুকতে দিত না, ঘর বন্ধ করে রাখতো। এবং আরেকটা বিষয় হচ্ছে এইটা যে আমার মায়ের গায়ে অনেক গয়নাগাটি থাকতো, অনেক বিলাসবহুল জামা কাপড় আমার মা পরতো, গয়নাগাটি পরতো, শাড়ি পরতো। তা এই জিনিসগুলো কোত্থেকে আসতো? আমার আব্বার তো ইনকাম সোর্স অতটা ভালো না, তাহলে এগুলো কোত্থেকে পাইতো? ওই ইনকাম, ওইগুলো আসার মানে জায়গাটা কোথায়, রাস্তাটা কোথায়?
এই জন্য আমার আম্মাকে সবাই ডাউট করতো, পরিবারের সবাই সন্দেহ করতো যে মা হয়তো খারাপ কোনো কিছু করে, এটা সবার মাঝে একটা সন্দেহ ছিল। এবার আমার কথা শোনার পরে আমার দাদির ওই সন্দেহটা পাকাপোক্ত হয়ে গেল। দাদি আমাকে তখন বলে, তা তুই কি দেখেছিস সাপটা নড়াচড়া করে? আমি বললাম হ্যাঁ আমি দেখছি। আমার দাদি বলে, তোর মা কি এটা প্রত্যেক দিনই করে? আমি বললাম হ্যাঁ মা এটা প্রত্যেক দিনই করে। এরপরে হলো কি, এই দিনে দাদি আর আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম। আমি তখন ভয়ের মধ্যে আসছি যে আমি যে আমার দাদিরে বলে দিলাম, আমার আব্বা যদি জানতে পারে তাই তো আমাকে জিন্দা মেরে ফেলবে, আর মা জানলে তো কথাই নেই, আমাকে আর বাঁচতে দিবে না। ভয়ে ভয়ে আমি তখন আমার আব্বা আম্মার সাথে রাতের বেলায় ঘুমোতে গেলাম। আব্বা এক পাশে ঘুমাতো, আম্মা এক পাশে ঘুমাতো, আমি মধ্যখানে ঘুমাতাম। রাতের বেলা আর ঘুম আসতেছে না, ছুপটি করে তখন আমি কি করলাম, ঘুমিয়ে গেলাম। এবং ঘুমিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের ঘরের দরজাটা অনেকক্ষণ ধরে অনেক রাত পর্যন্ত খোলা রাখতাম, কারণ আমার আব্বা বাইরে যেত, বাইরে থেকে আব্বা আসলে তারপর আমরা দরজা খুলতাম, আব্বাকে ঘরে ঢুকতে দিতাম। তো ওই দিন দেখা গেল কি যে রাতের বেলা যখন ঘুমিয়ে আছি এবং হঠাৎ করে, রাত্র তখন কয়টা বাজে ঠিক জানি না, হঠাৎ করে কেউ একজন মানে উঠানের মধ্যে চিৎকার দিয়ে উঠছে, মানে খুব জোরে উঠানের মধ্যে চিৎকার দিয়েছে। এবং উঠানের মধ্যে এরকম করে চিৎকার দেওয়ার পরে আমার মা কিন্তু তখন পূজা দিতেছে, ওই যে কর্নারের মধ্যে পূজা দিতেছে। এবং আমি তখন হঠাৎ করে ঘুম থেকে উঠি, লাফ দিয়ে উঠে দেখি আমাদের ঘরের দরজা খোলা, এবং উঠানের মধ্যে আমার দাদি চিৎকার করতেছে খুব জোরে জোরে, ও তোরা কে আছিস, কোথায় আছিস, বেরিয়ে আয়। দাদির ওই চিৎকার চেঁচামেচি শুনে তখন আমার কাকারা ফুফিরা যারা ছিল, আমার দাদি আর আমার দাদা বা গ্রামের আশেপাশের মানুষ সবাই তখন ঘুম থেকে উঠে গেছে। এবং সবাই উঠে যাওয়ার পরে আমার দাদি করলো কি, দৌড়ে এসে আমাদের ঘরের দরজাটা মানে ভিতর থেকে মানে বাইরে থেকে লাগাই দিল, টান দিয়া লাগাই দেওয়ার পরে আমার মা তখন মানে একটু আতঙ্কিত হয়ে গেল যে কী ব্যাপার, দাদি এরকমটা কেন করলো। আমার ভিতরে তখন একটা ভয় লেগে গেলো যে কী ব্যাপার, আমাদের ঘরের দরজা খোলা কেন। আমার আম্মা তখন আব্বারে বারবার বলতে আছে, তুমি রাতের বেলায় শোয়ার সময় ঘরের দরজা লাগাও নাই? আমার আব্বা বলে, আমি তো দরজা লাগাইছি। তো তাইলে দরজা খোলা কেন, দরজা খুললো কীভাবে, আর কেনই বা তোমার আম্মা এরকম করে চিৎকার করতেছে? এই কথা আমার আম্মা আমার আব্বারে বলতেছে। এবং কিছুক্ষণ পরে আমার আম্মা কী করলো, যে লাল কাপড় এটা সরাই ফেললো, ওই পূজার যে জিনিসগুলো ছিল ওগুলো আমার আম্মা লুকাই ফেলছে সব কিছু। অনেকক্ষণ পরে আমার দাদি তখন দরজা খুলছে, এবং দরজা খোলার পরে একে একে আমাদের ঘরের ভিতরে আমার কাকা ঢুকছে, এবং আমার হচ্ছে দাদা ঢুকছে, আবার আমাদের গ্রামের আরও দুজন মানুষ আমাদের ঘরে ঢুকছে। ঢোকার পরে তারা আমার আব্বাকে আর আমার আম্মাকে আর আমাকে বলতেছে, আপনারা একটু ঘর থেকে বের হন। তো আমার আব্বা বলতেছে, কেন, আমাদের ঘর আমরা বেরোবো কেন? বলে, একটু বের হন, কাজ আছে। এরপরে ঘর থেকে আমি, আমার বাবা এবং আমার মা বের হওয়ার পরে কিছুক্ষণ পরে তারা তখন আমাদের ঘরে তল্লাশি চালায়, এবং আমাদের ঘরে খোঁজাখুঁজি করতে করতে একটা পর্যায়ে তারা আমার মায়ের ওই রুমের মধ্যে পেঁচানো লাল কাপড় এবং পূজা দেওয়ার জন্য যে সরঞ্জামগুলো এগুলো সব কিছু বের করে আনে। এবং ওই সময় আর সাপটা কিন্তু থাকে না, আমি কিন্তু মানে সাপটাকে দেখি নাই। এবং সাপটা যে ওইখানে কোত্থেকে আসতো এটা আল্লাহই ভালো জানে, আদৌ এইসব জীবিত না মৃত আমি সেটাও বুঝতাম না, কিন্তু আমার কাছে মনে হতো যেন সাপটা জীবিত। একেবারে তেলতেলে কালো আকারের একটা সাপ ছিল। পরে দেখা গেল যে সবাই উঠানে আসলো, আসার পরে রাত্রি গভীর হয়ে গেছে, তখন সবাই উঠানের মধ্যে বসছে। আমার দাদি তখন এই সম্পূর্ণ ঘটনা খুলে বলতে শুরু করে। আমার দাদি বলে, সকালবেলা আমার নাতিকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার সময় এই কথা বলে, এরপরে বিকালবেলা ওইটা আমার কাছে স্বীকার করে, এবং স্বীকার করার পরে আমি সন্ধ্যা রাতে ওদের ঘরে ঢুকি, গোপনে ওদের ঘরে ঢুকি, এবং ওদের যে খাটের নিচ আছে আমি খাটের নিচের মধ্যে লুকিয়ে থাকি, এবং ওরা জানে না খাটের নিচে লুকিয়ে আছে আমি। একটা পর্যায়ে আমি দেখলাম যে মধ্যরাতে আমার বৌমা মানে শাফিনের আম্মা ঘুম থেকে ওঠার পরে লাল কাপড় এই কোণার মধ্যে পেঁচায়, লাল কাপড়টা কোণার মধ্যে পেঁচানোর পরে সেই লাল কাপড়ের ভিতরে ঢুকে, এবং ঢুকার পরে আমি ভয়ঙ্কর রকমের সাপের যে একটা শব্দ থাকে, মানে সাপ রেগে গেলে যে ফোঁস করে শব্দ করে, এরকম ভয়ঙ্করভাবে সাপের ফোঁস শব্দ শুনতে পাচ্ছিলাম। এবং একটা পর্যায়ে এরকম সাপের ফোঁস শব্দ পাওয়ার পর আমি খুব ভয় পেয়ে গেছিলাম, প্রচণ্ড রকমের ভয় পাইছিলাম। এবং এজন্য আমি তখন মানে খাটের নিচ থেকে বের হয়ে দরজাগুলো উঠানে এসে চিৎকার করছি, এবং শাফিনও আমাকে বলছে যে এটা হইতেছে, এগুলো করে। এখন আপনারা গ্রামে 10 জন আছেন, আপনারা এখানে আছেন, আপনারা এটার একটা বিচার করেন, এবং আপনারা তো ওই সরঞ্জাম বা আলামত সব কিছু পাইছেন, যে ঘরের মধ্যে ওরা যা করতো এগুলো সবই তো আপনাদের হাতে আছে, এবার আপনারা বিচার করেন। এবার মুহূর্তের মধ্যে আমার আব্বাকে তখন আমার দাদা জিজ্ঞেস করে, কিরে এই মহিলাকে তুই কোত্থেকে আনছিস? আসলে আমার আব্বা যে আমার আম্মাকে বিয়ে করে আনছে আমাদের গ্রামের কাউকে নিয়ে যায় নাই, এবং কোথা থেকে আমার আম্মা আসছে তারও কোনো সঠিক ঠিকানা আমাদের গ্রামের কেউ বলতে পারে না। শুধু গ্রামে আসার পরে আমার দাদা আমার আব্বাকে কলমা পড়াই দেয়, হুজুর ডেকে কলমা পড়া, ওরকম করে কোনো কাবিনও কিন্তু হয় না। আমার আব্বা তখন নিচের দিকে তাকিয়ে আছে, নিচের দিকে তাকিয়ে থাকার পরে গ্রামবাসীরা এরকম করতে করতে সকাল হয়ে গেছে, ফজরের আজান দিয়ে দিছে। সবাই তখন ফজরের নামাজ পড়ার জন্য গেছে, বলছে আমরা ফজরের নামাজ পড়ে সকাল 7টা বাজে ইমাম সাহেবকে নিয়ে আসবো, এখানে দরবার হবে। সবার গলা তখন শুকিয়ে যাচ্ছিল ঘরের ভিতরে যাওয়ার পরে আমার দাদি তখন আমার আবার নিয়ে গেছে,
আমার মা বাবা হয়তো আমাকে মারতে পারে, এই ভয়ে আমার দাদি তখন তার ঘরে আমাকে নিয়ে গেছে। সকাল 7টা বাজে দেখলাম হুর হুর করে চারপাশ থেকে মানুষ আসতে শুরু করে আমাদের বাড়িতে। এত পরিমাণের মানুষ, মানে আমি আমাদের বাড়িতে জীবনে এত মানুষ আসতে দেখি নাই। এবং বিশাল একটা মেলের মতো, একটা দরবারের মতো একটা অবস্থা তৈরি হয়। চেয়ার টেবিল ঘর থেকে বের করা হয় এবং আমার আব্বাকে তখন ওখানে হাজির করে। আব্বাকে হাজির করে আব্বাকে তখন আমাদের এলাকার যিনি মসজিদের ইমাম সাহেব ছিলেন তিনি জিজ্ঞেস করে যে তোমারও তো আমি কখনো মসজিদে যাইতে দেখি না, কখনো নামাজ পড়তে দেখি না, এবং তুমি সেভাবে কোনো টাকা পয়সা ইনকামও করো না, তাহলে তোমার বউ এত দামি দামি কাপড় চোপড় পরে কোত্থেকে, তার হাতে গয়নাগাটি এগুলো কোত্থেকে আসে, ইভেন তোমার যেই বাবা আছে, মানে তুমি তোমার বাবাকে এত টাকা কোত্থেকে দাও, কোথায় এই টাকার উৎস, টাকা পাও কোথায়? তখন আর আমার আব্বা কোনো কিছু বলে না। আমার আব্বা শুধু একটা কথাই বলে যে আমার শ্বশুরবাড়ির অবস্থা ভালো, আমার বউ আমার শ্বশুরবাড়িতে গিয়ে এটা ওইটা নিয়ে আসে। তা হুজুর তখন বললো, মানে হুজুরের তখন অনেক বিষয়ে ডাউট লেগে গেল, মানে হুজুরটা অনেক মুরব্বী টাইপের ছিল, ওনার কাছে অনেক বিষয় সন্দেহ লাগছে। এবং সন্দেহের পরিপ্রেক্ষিতে ইনি তখন আমার আম্মাকে ডাক দিল মেলের মধ্যে। ডাক দেওয়ার পরে আমার আম্মারে বলতেছে যে তুমি কি মুসলিম না হিন্দু, এমনি ডাইরেক্ট জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করার পরে আমার আম্মা তখন বলতেছে আমি মুসলমান। তা বলে তুমি কি মুসলমান, সত্যি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। তা ঠিক আছে, তুমি যদি মুসলমান হও তোমার বাবার নাম কি? তা আমার আম্মা তখন বলে মায়ের নাম কি, বলে দাদার নাম কি, বলে দাদির নামটা বলতে গিয়ে আমার আম্মা একটা হিন্দু নাম বলে ফেলে। আমার দাদির নাম বলতে গিয়ে, মানে দাদির নাম বলতে সরি আমার নানুর নাম, আমার নানার নামটা ঠিক বলে, এবং আমার নানির নামটা বলতে গিয়ে আমার নানির আসল যে নামটা হিন্দু নামটা বেরিয়ে পড়ে। এবং হিন্দু নামটা বেরিয়ে পড়লেই সকলেই গ্রামের সবাই তখন দাঁড়িয়ে যায়। সবাই তখন এক বাক্যে বলে ওঠে আরে এই মহিলা তো হিন্দু, এটা তো মুসলিম কোনো মহিলা না, এটা তো হিন্দু মহিলা। এরপরে আমার আম্মাকে তখন মানে ইমাম সাহেব খুবভাবে ধমক দেয়। গ্রামের সব মানুষ তখন ধমকাধমকি করে এবং ধমকির একটা পর্যায়ে আমার আম্মা তখন সত্য কথা স্বীকার করে ফেলে। আমার আম্মা তখন সবার কাছে বলে হ্যাঁ আমি হিন্দুই ছিলাম, কিন্তু হিন্দু থাকার পরে শাফিনার আব্বা আমাকে পছন্দ করে, আমার এলাকাতে কাজের জন্য উনি আমাকে পছন্দ করে, এবং উনি আমাকে বলছে আমার ধর্ম উনি চেঞ্জ করাবে না, আমি যে ধর্মে আছি উনি ওই ধর্মেই থাকবো। এবং উনি আমাকে এই কথা বলে উনি আমাকে বাংলাদেশে নিয়ে আসে এবং বাংলাদেশে আনার পরে উনি আমাকে বিয়ে করে। উনি ওনাদের ধর্মতে আমাকে বিয়ে করে, কিন্তু উনি আমাকে বলে আমি যে ধর্ম পালন করি ওই ধর্ম পালন করার সুযোগ উনি আমাকে দিবে। তা আমি ওই ধর্ম পালন করতেছি, তো যার জন্য এরকম একটা ঝামেলা হয়ে গেছে। তো হুজুর তখন বলতেছে তা তুমি যে একটা সন্তান নিলা, এত বৎসর ধরে এই পরিবারে আছো, সবার সাথে তোমার একটা ভালো সম্পর্ক উঠা বসা, তা তুমি মুসলিম হলো না কেন? তুমি চাইলে তো গোপনে গোপনে মুসলিম হয়ে যেতে পারতা। আমার মা তখন বলে আমার কাছে মুসলিম ধর্মটা বিশ্বাস্ত ধর্ম মনে হয় না, আমার কাছে এই ধর্মটা ভালো লাগে না, এই জন্য আমি মুসলিম হই নাই। এবং আমি শাফিনের আব্বাকে বাংলাদেশে আসার আগে বারবার বলছিলাম যে দেখো আমি কিন্তু মুসলমান হব না, আমি কিন্তু আমার ধর্ম পালন করব। শাফিনের আব্বা কিন্তু এই কথা রাজি হয়েছে, এবং রাজি হওয়ার পরেই কিন্তু আমি বাংলাদেশে আসি। তো ইমাম সাহেব তখন বলে দেখো তোমাদের ইন্ডিয়ার আইন কানুন অনুযায়ী কেউ স্বামী মুসলিম বা বউ হিন্দু থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু আমাদের দেশের আইন অনুযায়ী স্বামী স্ত্রী দুজনকেই একই ধর্মে থাকতে হবে, দুজন দুই ধর্মে থাকলে এটার মধ্যে হয় না। তো যা হবার তা হয়ে গেছে, এখন পুরনো কথা বলে তো আর লাভ নাই, তুমি এখন আসো আমি তোমাকে মুসলিম বানাই দিই, যেহেতু তোমার একটা সন্তান আছে, সন্তানের মুখের দিকে তাকায় তুমি মুসলিম হয়ে যাও, আমি তোমাকে মুসলিম বানাই দিই। একথা বলার পর আমার আম্মা বলে না আমি মুসলিম হব না, মানে ডিরেক্টলি বলতেছে আমি মুসলমান হব না। হুজুর তখন বুঝাচ্ছে এবং আমার দাদা তখন বুঝায় আমার মাকে যে তুমি মুসলিম হয়ে যাও। সবাই আমার দিকে তাকায় আর কি, মানে যে ছেলেটা আছে তার মুখের দিকে তাকায় সবাই অনেক ইমোশনাল হয়ে আমারে বুঝায় যে তুমি মুসলিম হয়ে যাও, এবং তুমি মুসলিম হয়ে গেলে তোমার সংসারটা টিকে যাবে। আমার মা তখন এক বাক্যে সবাইকে একটা কথাই বলে আমি মরে যেতে পারি, তাও আমি আমার ধর্ম চেঞ্জ করব না। আমি যেহেতু ধর্মে আছি, যদি ওই ধর্ম অনুযায়ী আপনারা আমার রাখতে পারেন রাখেন, আর যদি ওই ধর্ম অনুযায়ী না রাখতে পারেন আপনারা আমাকে বিদায় করে দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি ধর্ম চেঞ্জ করব না। এবং ওই একটা পর্যায়ে তখন লাস্টে আমার আব্বা গেছে আমার আম্মাকে বোঝানোর জন্য। আমার আম্মা কিন্তু খুব রাগে ছিল, প্রচণ্ড রকমের রাগে, মানে রাগ উঠলে আমার মায়ের মাথা ঠিক থাকতো না। এখন আমার আব্বা যখন আম্মাকে বুঝাইতে গেল, আমার আম্মা তখন সবার সামনে জুতা খুলে আমার আব্বাকে পিটাইতে শুরু করছে, মানে গ্রামের যারা আছে সবার সামনে, এবং জুতা খুলে পিটাইতেছে আর অকথ্য ভাষা আব্বাকে গালাগালি করতেছে যে তুই না আমারে বলছিলি আমারে আমার ধর্ম পালন করতে দিবি, আমি আমার ধর্মের মধ্যে থাকবো, তুই ধর্মের মধ্যে থাকবি, এখন আমার নামে কেন এখানে দরবার বসলো, কেন মেল বসলো? যেহেতু আমার আব্বাকে জুতা দিয়ে মানে বাড়ি দিয়ে দেয়, তখন প্রায় দিনে 10টার মতো বেজে যায় দরবারের টাইম। তখন দরবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে তাহলে এই মহিলা আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাবে, এবং আজকের মধ্যে সূর্য ডুবার আগে এই মহিলা এই গ্রাম থেকে চলে যাবে, এবং এই মহিলা আর কখনই এই গ্রামে আসবে না। যেহেতু সে আমাদের কথা মানলো না, সে মুসলিম হলো না এবং আমাদের ধর্ম মতো আসলো না, এবং সে তার স্বামীকে জুতাপিটা করলো,
আমাদের সবার সামনে স্বামীর গায়ে জুতা মারলো। তো এরপরে এই মহিলা এই পরিবারে থাকার কোনো রকমের যোগ্যতা রাখে না, এই মহিলাকে গ্রাম থেকে বেরিয়ে যেতে হবে। গ্রামের মানুষগুলো তখন আস্তে আস্তে করে যে যার দিকে চলে যাচ্ছে। আমার দাদি তখন আমাকে ঘরের ভিতরে ডেকে নিল, আমি তখন ঘরের মধ্যে গেলাম। আমার আম্মা তখন ঘরে গেল, আমার আব্বা তখন আর ঘরে গেল না, আব্বা তখন বাইরে দাঁড়িয়ে আছে এবং আম্মা ঘরের মধ্যে নিয়ে মুহূর্তের মধ্যে ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করে ফেলছে। তার জামা কাপড় যা যা আছে আমার মানে সব কিছু রেডি করে আম্মা তখন ঘর থেকে বেরিয়ে পড়ছে। বেরিয়ে আমাকে ডাকতেছে, সাফিন ও সাফিন, জোরে জোরে ডাকতেছে। আমি তখন আমার দাদির কোলে, পরে ডাকতেছি দেখে আমার দাদি তখন আমার নিয়ে বেরোইছে। বেরোয়ার পরে আমার আম্মা তখন আমার বলতেছে, সাফিন আয়, আমরা চলে যাব। আমার দাদি তখন বলতেছে যে তুমি যাবা ভালো কথা, যাও, কিন্তু আমার নাতি কোথায় যাবে? আমার মা তখন বলতেছে, আপনি এটা কি বলেন, আমি আমার ছেলেকে নিয়ে যাব না? আমি কি আমার ছেলেকে এখানে রেখে যাব নাকি? আমার দাদি বলতেছে যে অবশ্যই রেখে যাবা, দরবারের মধ্যে কথা হয়েছিল কি? দরবারের মধ্যে কথা হয়েছিল যে তুমি চলে যাবা, কিন্তু আমার নাতি চলে যাবে এরকম তো কোনো কথা ছিল না, এবং এভাবে তো কোনো কথা তোমার সাথে আমাদের হয় নাই। আমার নাতি আমার কাছেই থাকবে, আমার নাতি কোথাও যাবে না। আমার আম্মা তখন করলো কি, এইভাবে দাদির সাথে ঝগড়া শুরু করছে যে আমার ছেলে, আমি পেটে ধরছি 10 মাস 10 দিন, আমি আমার ছেলেরে বড় করছি, তা আপনি আমার ছেলেকে নিয়ে যেতে দিবেন না কেন? আমার ছেলেকে নিয়ে যেতে দেন, আমার ছেলেকে আমি নিয়ে যাব। কিন্তু কোনোভাবে আমার দাদি আমার মায়ের কথায় সাড়া দিচ্ছিল না। দাদি বারবার একটা কথাই বলতেছিল যে না, আমি জিন্দা থাকতে আমার নাতিকে কেউ নিতে পারবে না, আমার নাতি আমার কাছে আছে, আমার কোলেই থাকবে। এক পর্যায়ে মা তখন করলো কি, গ্রামের যে গণ্যমান্য ব্যক্তিরা আছে যারা দরবার করে দিল, আমার মা তখন তাদের ঘরের সামনে যেতে শুরু করলো। কিন্তু কেউ আর আমার মাকে এক বিন্দু পরিমাণের মূল্যায়ন করে না, আমার মায়ের সাথে কথা বলে না। আমার মা যার ঘরের সামনেই যায় সেই আমার মাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়। আমার আম্মার সাথে কেউ আর কথা বলে না। এরকম করতে করতে প্রায় বিকেল 4টার মতো বেঁচে গেছে, এবং বিকেল 4টার পরে আমার আম্মা অশ্রুসিগ্ধ চোখে তখন আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল বর্ডারের ওইদিকে। এবং বর্ডারের ওইদিকে আম্মা যাচ্ছে, আমি আম্মার যাওয়ার পিছন থেকে তাকিয়ে আছে। আমার অনেক খারাপ লাগতেছে, আমি কিন্তু আমার মাকে অনেক ভালোবাসি, মাকে ছাড়া থাকতে আমার নিজের অনেক কষ্ট হবে, আমি বুঝতেছি, কিন্তু কি করব, মা তো তার মতো করে চলে গেল। এবং মা চলে গেল, মা আর আসলো না, এবং দীর্ঘদিন এর মাঝে কেটে গেল। আমাকে তখন আমার দাদি দাদির সাথে আছে, আমার কাকাদের সাথে আছে, আমার ফুপু আছে ওনাদের সাথে আছে, এবং আমার গ্রামের অন্য অন্য মানুষ আছে, এদের সাথে আমি খুব ভালোভাবে আমার সময়গুলো কাটাচ্ছিলাম। আমার আর কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়াও সমস্যা নাই, পড়াশোনাও সমস্যা নাই। দাদি আমাকে সকালবেলা মাদ্রাসায় নিয়ে যাইতো এবং বিকালবেলা দাদি আমাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতো। আমার একমাত্র গার্ডিয়ান ছিল আমার দাদি, এবং দাদি যেটা বলতো আমি সেটাই শুনতাম। এইভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় 2 থেকে 3 বছরের মতো কেটে যায়, এবং এই 2-3 বছর আমি আমার মাকে প্রচণ্ড রকমের মিস করি। আমার মায়ের কথা আমার এত বেশি মনে হতো যে আমি আর মায়ের কথা ঠিক যখনই মনে হতো, আমি তখনই ইন্ডিয়ার ওই বর্ডারের পাহাড়ের দিকে তাকায় থাকতাম, কারণ এই পাহাড় দিয়েই তো আমার মা বাংলাদেশের বর্ডার ত্যাগ করে ইন্ডিয়াতে ঢুকে গেছে। তো বর্ডারের দিকে তাকায় থাকতাম, আমি কান্নাকাটি করতাম। তো আমার দাদিও অনেক মন খারাপ করতো, দাদিও বুঝতে পারতো যে আমার অনেক খারাপ লাগতেছে, আমি কান্নাকাটি করি। এবং বাবাও ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, বাড়ি আসতো না, ঘরে আসতো না, বাইরে বাইরে ঘুরতো। আমার মা কিন্তু দেখতে অনেক সুন্দরী ছিল, মানে আমার মায়ের অনেক রূপ ছিল ভালো। এভাবেই 3 থেকে প্রায় 4 বছর পর, আমার ঠিক খেয়াল নাই, তবে 3 থেকে 4 বছর পরে হবে, একদিন হঠাৎ করে সকালবেলা আমার মা আমাদের বাড়িতে আসে। মানে হঠাৎ করে সকালবেলা বাড়িতে আসার পরে আমার দাদি তখন অবাক হয়ে যায়, এবং এসে আমার দাদির পা ধরে কান্নাকাটি করতেছে যে আম্মা, আমি আপনার পায়ে ধরি, আপনি আমার মাফ করে দেন, যা হবার তা হয়েছে, এখন আমি ধর্ম গ্রহণ করব, আমি মুসলিম হব, আমি আমার ছেলের ছাড়া থাকতে পারতেছি না, আমি থাকতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে, হয় আপনি আমার ছেলেকে দিয়ে দেন, না হলে আমি মুসলিম হয়ে যাবো, আমি আপনাদের সাথে থাকবো। আমার দাদি তখন বলে, এটা তো আর আমার কোনো রায় না, এটা তো গ্রামের 10 জন মিলে রায় দিছে, এখন আমি তো একা তোমার কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, তোমাকে একা কোনো সিদ্ধান্ত দেওয়া আমার পক্ষে সম্ভব না। তো গ্রামের 10 জনে যেহেতু রায়টা দিয়েছে, আমি গ্রামের 10 জনকে জানাবো, ঠিক আছে, তুমি যেহেতু আসছো ভালো কথা, তুমি থাকো। আমার মাকে তখন সকালবেলা খাবার দেওয়া হলো, আমার মা তখন খাইলো। মা বাড়িতে আসছে জেনে আব্বা তখন দৌড়িয়া বাড়ির মধ্যে আসছে, কোত্থেকে জানি দৌড়িয়া বাড়ির মধ্যে আসছে, এবং আসার পরে আমার আব্বাও তখন আমার আম্মাকেই দেখতেছে যে আম্মা আসছে। আমার আব্বা তখন দূরে দাঁড়ায় আছে, ভয় আমার সামনে আসতেছে না। পরে আমার দাদারে ডাক দিল, দাদা তখন গ্রামের যে লোকজন ছিল সবাইকে ডাকলো। আগে যারা সবাই মিলে সিদ্ধান্ত করে আমার মাকে বিদায় করলো না, তো সবাইকে আমার দাদা পুনরায় আবারও ডাকলো যে আপনারা আসেন, আমার ছেলের বউ তো আবার আসছে, এখন সে মুসলিম হতে চায়, আমাদের পরিবারে থাকতে চায়। তো আবারও ওই একইভাবে জোহরের নামাজের পরে মসজিদের ইমাম সাহেব সহ যারা ছিল পুনরায় তাদের সবাইকে একত্রিত করা হলো, এবং সবাই তখন আসলো। আসার পরে সবাইয়ের কাছে আমার আম্মা কান্নাকাটি করতেছে, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি, আপনারা আমাকে সবাই মাফ করে দেন, এবং আমি এই কাজ আর কখনোই করবো না।
এবং আমি ভালো হয়ে যাব, আমি আমার সন্তানের সাথে থাকবো, আমি মুসলিম হয়ে যাব। এই কথা বলার পরে ইমাম সাহেব তখন কোরআন শরীফ নিয়ে আসে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী তখন আমার আম্মাকে মুসলিম বানানো হয়। আমার আম্মা তখন মুসলিম ধর্ম গ্রহণ করে এবং আমার বাবার সাথে তখন আমার আম্মা আবারও ঘরে যায়। তো তখন আমার দিনগুলো অনেক ভালো কাটতেছিল। আমি পুনরায় আবারও আব্বাকে এক পাশে এবং আম্মাকে এক পাশে রেখে মধ্যখানে ঘুমাচ্ছিলাম। আমার সময়গুলো আবার আগের মতো খুবই স্বর্ণালী এবং বর্ণালী কাটতেছিল। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে এখানে আরও প্রায় আপনার 1.5 থেকে 2 বছরের মতো কেটে যায়। তো এই 1.5-2 বছরের ভিতরে আমি কিন্তু কখনোই কোনো কিছু খেয়াল করতাম না যে আমার আম্মা কী করে না করে, আমার আম্মা কোথায় যায় না যায়, এই কোনো কিছুর প্রতি কিন্তু আমার কোনো ছিল না, আমি কোনো কিছু দেখতাম না। তো ওইভাবে একইভাবে আমার হঠাৎ করে একদিন রাতের বেলায় ঘুম ভেঙে যায়। আমার আবার একটা অভ্যাস ছিল কি ভাই জানেন, আমি সন্ধ্যা রাতে ঘুমাইলে রাতের বেলায় খুব বেশি একটা সজাগ পাইতাম না, খুব কম। হয়তো এরকম হইতো যে প্রস্রাব ধরছে তা আমি বুঝতে পারতাম না, এরকমও ছিল খুব বড় বয়সেও কিন্তু আমি বিছনায় প্রস্রাব করে দিতাম, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওই দিন হঠাৎ করে আমার আবারও ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পরে ভাই আপনি বিশ্বাস করবেন কি না জানি না, যেই দৃশ্যটা আমি আজ থেকে বহু বছর আগে দেখেছিলাম, ঘরের কোণার মধ্যে লাল কাপড় পেঁচিয়ে আমার আম্মা পূজা দেওয়া, এই কাজটা আমার আম্মা আবারও করতেছে। আমি তখন অনেক বড়, বা প্রায় আমার বয়স তখন 13-14-এর কাছাকাছি। তো জিনিসটা আমি আবারও দেখলাম। তো পুরনো ঘটনাগুলো তো আমি সব জানি, যে কী কী ঘটনা ঘটছে সবই তো আমি জানি। পরে দেখলাম যে এই ঘটনা আম্মা আবারও আগের মতো সেই পূজা দিতেছে। আমি তখন আসার পর আমার আব্বারে ঢাক দিছি, আব্বা আব্বা 2-3 বার ডাক দেওয়ার পর আব্বা তখন উঠছে। উঠার পরে আমার আব্বা তখন বলতেছে কী হয়েছে। আমি বললাম দেখো আম্মা তো আবার পূজা দিতেছে। আমার আব্বা বলে চুপ, কথা বলিস না, শুয়ে যা। আমি যখন শুয়ে গেলাম, শুয়ে যাওয়ার পর আমার ঘুম আসছে। ওই সময় কিন্তু আমার মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে, পড়াশোনা আর করতাম না। ভালো লাগতো না মাদ্রাসায় যাওয়া, পড়াশোনা করা, এইসব জিনিস আমার ভালো লাগতো না। এই জন্য আমি পুনরায় পড়াশোনা বন্ধ করে দিই। তো সকালবেলা আমার আব্বা তখন আমাকে নিয়ে আমাদের পুকুর পাড়ের ওই দিকে এই নির্জন একটা জায়গায় নিয়ে গেছে। ঘুম থেকে ওঠে, হাত মুখও ধুই নাই, আব্বাও ধুই নাই। নিয়ে যাওয়ার পর আমাকে ওখানে বসায় বলে, শাফিন তুই যেটা দেখছিস কালকে রাতে, এটা কি তুই আবার তোর দাদির কাছে বলে দিবি? আমি তখন চুপ করে আছি, কোনো কিছু বলি না। আমি বলি আম্মা তো মুসলিম হয়েছে, সবার কাছে বলছে উনি মুসলমান হয়ে গেছে, উনি মুসলিম ধর্ম অনুযায়ী চলাফেরা করতেছে এবং মাঝে মাঝে তিনি দেখি আমার দাদির সাথে নামাজ পর্যন্ত করে, নামাজও পড়ে, তাহলে উনি কেন ওই ধর্ম করবে বা ওই ধর্ম উনি কেন পালন করে? আমার আব্বা তখন বলে, তোর মারে ছাড়া থাকতে তোর কেমন কষ্ট হয়েছিল মনে আছে? আমি তখন বলি হ্যাঁ মনে আছে, আমার খুব কষ্ট হচ্ছিল, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, মায়ের কথা খুব মনে পড়তেছিল, আমি মায়ের জন্য অনেক কান্নাকাটিও করছি। আমার আব্বা তখন বলে, এই কথাগুলো যদি মনে থাকে তাহলে এবার আল্লাহর রাস্তায় ভালো হয়ে যা, আর তোর মা যেটা করে এটা কারো কাছে বলার প্রয়োজন নাই। আমি তখন বলি যে তো মা এটা করে কেন? আমার আব্বা তখন আমাকে একটা কথা বলে যে তোর মা যদি এই কাজটা না করে তাহলে তোর মাকে মেরে ফেলবে। তা আমি তখন বললাম যে কে মেরে ফেলবে? আমার আব্বা বলে, তুই ছোট মানুষ, এত কিছু বুঝবি না, তোর মা যদি এই কাজটা না করে তাহলে তোর আম্মাকে মেরে ফেলবে, শুধু এইটুকুনি বুঝতে পারি। যাই হোক, এবার আমি আর এই বিষয়টা কারো কাছে বলি না, কোথাও কারো কাছে এই বিষয়টা বলি না, আমি একদম চুপ হয়ে যাই। আমার আম্মা রাতের বেলায় উঠে পূজা করে, আমি দাদিকেও বলি না, দাদাকেও বলি না। তখন দাদি অনেকটা অসুস্থ হয়ে যায়, তাদের আগের মতো অত ক্ষমতা থাকে না। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 18 থেকে 19 বছরের কাছাকাছি হয়ে যায়। আমি তখন তাগড়া জওয়ান। তো ওই সময় দেখা যেত কি, মা আর প্রতিদিন পূজা দিত না, হয়তো 2 দিন বা 3 দিন পরে বা 3 রাতের পরে 1 রাতে পূজা দিত, এরকম করে সবসময় দিত না। বাট আমার আম্মা নামাজও পড়তো। আমি দেখতাম আজান দিলে উজু করে আসতো, নামাজও পড়তো, আবার রাতের বেলায় ওই ধর্মটাও পালন করতো। দুইটাই কিন্তু আমার আম্মা পালন করতো। এরকম করতে করতে হঠাৎ করে আমাদের গ্রামে একটা বড় ধরনের সমস্যা দেখা দেয়। সমস্যা দেখা দেয় বলতে কি, আমাদের গ্রামের বেশিরভাগ মানুষগুলোই গরু পালতো। আমাদের এলাকাতে এরকম হইতো যে ধরেন 20টা পরিবার আছে, 20টা পরিবারে গরুর উপরে ডিপেন্ড। দুধ বিক্রি করতো বাজারে এবং তারা গরু পালতো। আর আমাদের এখানে গরু পালার অনেক সুবিধা ছিল, কারণ আমাদের গ্রামের চারপাশেই ছিল বিশাল পাহাড়, আর পাহাড়ের মধ্যে প্রচুর ধরনের লতা পাতা ঘাস থাকতো। তো গরুর পায়ের মধ্যে ঘুঙুর বেঁধে দিয়ে তখন গরু ছেড়ে দেওয়া হইতো, বনের মধ্যে গরু ছেড়ে দিত। গরু সারাটা দিন বনের মধ্যে ঘুরতো ফিরতো, ঘাস লতা পাতা খাইতো এবং সন্ধ্যার সময় গরু বাড়ি এমনিই চলে আসতো। আবার অনেক সময় গরুর মালিক গরুকে ডাকিয়ে গরু নিয়ে আসতো বাড়িতে। তো ওই সময়ের ভিতরে হঠাৎ একটা সমস্যা দেখা দেয় যে এইটা, যে বনের ভিতরে প্রচুর গরু মারা যাচ্ছে। ধরেন গরু 1টা 2টা 3টা করে গরু মারা যাচ্ছে এবং ওই গরুগুলার মধ্যে একটা ভয়ানক জিনিস পাওয়া যেত, সাপের কামড়। তো গরুর বিভিন্ন জায়গায় সাপের কামড় পাওয়া যেত, ভয়ানক রকমের সাপের কামড়, এবং যেই সাপের কামড় মনে হতো যে নর্মাল কোনো সাপ না, অনেক বৃহৎ আকারের বড় কোনো সাপের কামড়, 2টা দাঁত একদম বসে থাকতো, বিষাক্ত সাপ মনে হতো। যে সবাই মনে করতো যে কোনো বিষাক্ত সাপে গরুকে মেরে ফেলে, এরকমটা মনে করতো। এরপর একটা পর্যায়ে মানুষ তখন করতো কি, পাহারা দেওয়া শুরু করতো। পাহারা দেওয়া শুরু করতো বনের ভিতরে, আর কেউ গরুকে ছাড়তো না, গরু বনের ভিতরে ছাড়তো না, এবং গোয়ালের ভিতরে গরু বেঁধে রাখতো। গোয়ালে গরু বেঁধে রাখতো, ইভেন তারা তখন ঘাস লতা পাতা বন থেকে এনে গরুকে খাওয়াইতো।
এখন আরেকটা বড় ধরনের সমস্যা দেখা দিল যে গোয়ালের মধ্যে যখন গরু রাখা হতো, ওই গোয়ালের মধ্যে গরুকে সাপে কামড়াইতো এবং সাপে কামড়াইয়া রাতের বেলায় গরু মেরে ফেলতো। এরকম করতে করতে আমাদের গ্রামের প্রায় অনেক গরুই মারা গেছে। এমন কোনো দিন নেই যে মানুষের গরু মারা যাচ্ছে না। আমাদের পরিবারে এরকম হয়েছে যে প্রতিটা পরিবারে 10টা 5টা 7টা করে গরু থাকতো। তো এভাবে যখন অনেকগুলো গরু মারা যায় তখন গরুর মালিকরা খুব চিন্তিত পড়ে যায়। এরপর তারা বিভিন্ন ধরনের হুজুর কবিরাজ থেকে শুরু করে অনেক বড় বড় মন্ত্রী মনীষা আমাদের গ্রামে নিয়ে আসে। তারা তখন আমাদের গ্রামে চারপাশে বন্ধ দেয়, তাবিজ দেয়, তুমান দেয়, অনেক কিছু দেয়, কিন্তু কোনোভাবেই কোনো কিছুর কাজ হয় না। সেই একইভাবে গ্রামের মধ্যে গরু মরতেই থাকে এবং একটা পর্যায়ে আমাদের এলাকাতে একদিন একটা মিলাদ দেওয়া হয়। তো মিলাদ দেওয়ার সময় হলো কি যে আমাদের এলাকার যিনি প্রাক্তন মেম্বার ছিলেন উনি বাড়ি বাড়ি চাউল উঠাইতে আসে, যে বাড়ি বাড়ি চাউল উঠাবে এবং বড় করে একটা মিলাদ দিবে, এতিম বাচ্চা বা এখানে সেখানে খাওয়াবে আর কি ওরকম। তো আমার আম্মার ঘরে আসছে চাউলের জন্য, আমি তখন ঘরের মধ্যে আছি। আমার আম্মা তখন বলতেছে যে ওই প্রাক্তন চেয়ারম্যান আছে ওনারাই বলতেছে যে আরও যত বড় মিলাদি দেন কোনো কাজ হবে না, কাজ একমাত্র আমি করতে পারবো। এই কথাটা বলে আমার আম্মা তখন কী করে চাউল দিয়ে এবং হাসি দিয়ে ঘরের ভিতরে চলে আসে। হাসি দিয়ে ঘরের ভিতরে আসার পরেই বিকেলবেলা চাউল টাউল নিচে পরের দিন অনুষ্ঠান, বিকেলবেলা আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে আমার দেখা, প্রাক্তন মেম্বারের লোকে দেখা। মেম্বার তখন আমার বলতেছে যে শাফিন তোর সাথে আমার কথা আছে। আমি কাকা বলেন, বলে তোর মা এই কথাটা কী বললো? তোর মা আমারে বলে যে আমরা যদি তোর মায়ের কথা শুনি তাহলে সব কিছুর সমাধা হবে, অন্যথায় যতই মিলাদ পড়াই, যতই হুজুর ডাকি, যতই কিছু করে তাতে কোনো কাজ হবে না। এই কথাটাই তুই কী বুঝলি? আমি তখন বললাম কাকা আমি কোনো কিছু বুঝি না, কারণ আমি তো আমার মায়ের বিষয়টা সম্পূর্ণভাবে হাইড রাখি। তবে আমি এটা বলতে পারি যে আমার আম্মা আমি নিজে নিজে মনে মনে বলতেছি যে আমার আম্মা চাইলে অনেক কিছু করতে পারবে, কারণ আমার আম্মার মাঝে এমন কিছু আধ্যাত্মিক ক্ষমতা আছে। আমার আম্মা আধ্যাত্মিক ক্ষমতাধর একজন মানুষ। পরে আমি কাকার এটাই বললাম যে আপনি আমার আম্মার সাথে কথা বলেন, আম্মা তো আর কোনো কিছু না জেনে না বুঝে এই কথাটা বলে নাই, অবশ্যই তো আমার মাঝে কিছু না কিছু আছে এবং কিছু না কিছু থাকার কারণেই তো আম্মা এই কথাটা বলছে। তো পরের দিন হচ্ছে মিলাদ হবে এবং সিন্নি বানাবে, গ্রামের সবাইকে খাওয়াবে। ওই দিন রাতের 8টার দিকে ওই প্রাক্তন মেম্বার তখন আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে এসে আমার আব্বাকে ডেকে আব্বাকে তখন পুকুর পাড়ে নিয়ে যায় এবং পুকুর পাড়ে নিয়ে আব্বার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে এবং অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে আমার আব্বা তখন করে কি আমার আম্মাকে ডাকে। আমার আম্মাকে তখন ডাক দেয়, আমি আম্মার সাথে রওনা দিছি। আমার আব্বা বলে এই শাফিন তুই আসিস না, শুধু তোর আম্মাকে পাঠা। পরে আমার আম্মা তখন ওই প্রাক্তন মেম্বারের সাথে কথাবার্তা বলে আমাদের বাড়ির আঙিনায় কথাবার্তা বলার পরে আব্বা আম্মা দুজনেই চলে আসে এবং দুজনের মুখে আমি তখন প্রচণ্ড হাসি দেখতে পাই যে তারা অনেক খুশি, হাসাহাসি করতেছে এমন একটা অবস্থা। তো আমি চিন্তা করলাম যে কী ব্যাপার, আব্বা আম্মা কী এমন দৃশ্য দেখছে বা কী দেখছে, কী কারণে তারা এরকম হাসাহাসি করতেছে বা মেম্বারের সাথে কী কথা হইলো, কোনো কিছুই বুঝলাম না। কিন্তু ভাই এর পরের দিনে দেখা গেলো কি যে আমার আম্মা কী জানি আমার আব্বার কাছে দিছে এবং আব্বার কাছে দেওয়ার পরে এটা আপনার সোনালি কালার। আমি তো অনেক ধরনের পানি দেখছেন বা আমার জীবনে আমি অনেক ধরনের পানি দেখছি, বাট ওই পানিটা 2-3টা কালার, কিছু সোনালি কালার, কিছু আপনার নীল কালার, এরকম একটা বোতলের ভিতরে বিভিন্ন ধরনের কালার সিস্টেম পানিগুলো। তো আমার আব্বা তখন করে কি এই পানিগুলো হাতে নিয়ে একটু একটু করে ফোঁটা দিয়ে আমাদের গ্রামের 4-5টার মধ্যে এগুলো ছিটাই দিতেছে, ওই পানিগুলো একটু একটু করে ছিটাই দিতেছে দিনের মধ্যে। তো এগুলো যখন ছিটাই দিতেছে আমি একটু অবাক হয়ে গেলাম যে এটা আব্বা কেন করতেছে। এবং এরপর থেকে আমাদের গ্রামে যে সমস্যাটা ছিল গরু মারা যাওয়ার, এই গরু মারা যাওয়ার সমস্যাটা সম্পূর্ণভাবে সমাধান হয়ে গেল। এই প্রথম আমার আব্বা পানি ছিটানোর পরে প্রথম কোনো একটা রাতে কারো গরু মারা যায় নাই। এবং এরপর দিন আমার আব্বা সবাইকে বলতেছে যে গরু ছাইড়ে দেন, গরু আর গোয়ালে রাখেন না, কষ্ট করে গরুর খাবার আপনাদেরকে জোগাড় করতে হবে না, গরুর খাবার গরু খাবে, এগুলোর মাঠে ছেড়ে দেন। আমার আব্বা সবাইকে গরু ছেড়ে দেওয়ার জন্য বলে এবং সবাই তখন পুনরায় আবারও আগের মতো করে গরু মাঠে ছেড়ে দেয়। এবং গরু মাঠে ছেড়ে দেওয়ার পরেই যখন সব কিছু ওকে হয়ে যায়, আগের মতো কোনো সমস্যা থাকে না, ওই সময় দেখা গেল কি যে আমার আম্মা তখন একটা মন্দিরের মতো করেই, একরকম মন্দিরের মতো করে টিন দিয়ে কাঠ দিয়ে একটা ঘর নির্মাণ করতেছে আমার নানু আমাদের নিজের বাড়ির ওইখানে। তো এটা যখন নির্মাণ করতেছে আমি তখন বললাম যে মা এটা কি নির্মাণ করে, দেখতে অনেকটা মন্দিরের মতো এরকম করে এটা নির্মাণ করতেছে। পরে আমি আব্বারে বললাম যে আব্বা আম্মা যেটা নির্মাণ করতেছে কোনো ঝামেলা হবে না তো, এইটা আমার আম্মা কেন করতেছে? আমার আব্বা বলে না কোনো সমস্যা হবে না, এটা কিন্তু মেম্বারের অনুমতি দিছে, মেম্বারের অনুমতি দিয়ে তোর আম্মা এটা করতেছে।
তা আমি তখন বললাম যে মেম্বারের অনুমতি দিল মানে আমার আম্মা এটার ভিতরে কি করবে? বলে তোর আম্মা এটার ভিতরে কি করবে এটা কেউ জানে না, এবং তোর আম্মার সাথে মেম্বারের কথা হয়েছে, তোর আম্মা এটা বানাবে, তোর আম্মা এটা দরজা খুলে মাঝে মাঝে ভিতরে ঢুকবে এবং আবার দরজা তালা মেরে ও বাইরে আসবে, কিন্তু কেউ কখনো এটার ভিতরে ঢুকতে পারবে না। এটার ভিতরে কি হয় না হয় এটা কেউ দেখতে যেতে পারবে না। তোর আম্মার এই শর্তে মেম্বার রাজি হয়েছে বলে তোর আম্মা এইভাবে পানি পড়া দিয়েছে এবং গ্রাম থেকে এই খারাপ জিনিসটাকে তাড়িয়ে দিয়েছে। আমি তখন বললাম যে তুমি কি বলো, মা এটার মধ্যে কি করবে, মারে কি জিজ্ঞেস করা যায় না? আমার আব্বা বলে যে না, তোর আম্মাকে জিজ্ঞেস করার দরকারও নাই এবং তোর আম্মা যাই করুক এতে কোনো সমস্যা নেই। এবার আমার দাদা দাদি বাধা হয়ে দাঁড়াইলো যখন ঘটা করতেছিল, এবং বাধার পরিপ্রেক্ষিতে তখন আমাদের এলাকার মেম্বারকে কিন্তু সবাই মানতো, উনি প্রাক্তন মেম্বার ছিল বাট সবাই ওনাকে মানতো, এবং মসজিদের ইমাম সাহেবের পর সবাই ওনাকে মানে সম্মান করতো। উনিও একজন দিনদার মুসলিম ছিলেন। উনি তখন আমার দাদা দাদিরে বললেন যে আপনারা কোনো কিছু বললেন না এবং আপনারা নিশ্চিত থাকেন যে এখানে কোনো কিছুই হবে না, শুধু ওই অশুভ জিনিসটাকে তাড়িয়েছি বলে এখানে একটা ছোট্ট জিনিস করতে হবে, এটা সাফিনের মা করবে, আপনারা এটা নিয়ে কোনো রকমের উদ্বেগ প্রচার করবেন না। তো একটা পর্যায়ে আমার মায়ের এই ঘরটা বানাতে যে পরিমাণে টাকা লাগে ওই টাকাগুলোও কিন্তু গ্রামের ওই কালেকশনের টাকা থেকেই মেম্বার আমার মাকে দেয়। আমার আম্মা তখন ঘরের কাজ সম্পূর্ণভাবে শেষ করে ফেলে, ঘর নির্মাণ করে ফেলে, এবং এই ঘরের মধ্যে আমার আম্মা তখন করতো কি ঢুকতো, মানে তালা খুলে ঢুকতো ঘরের ভিতরে, ঢুকে কী করতো এবং আবার একইভাবে তালা মেরে ঘর থেকে বেরিয়ে আসতো। তো কেউ আমার আম্মাকে এটা জিজ্ঞেস করতো না যে তুমি এই ঘরের ভিতরে ঢুকে কী করো। কখনো দিনে ঢুকতো, কখনো রাতে ঢুকতো, কখনো মাগরিবের আজান দিলে ঢুকতো, এক এক সময় ঢুকতো, এবং ঘরের একটাই দরজা ছিল, ওই দরজা দিয়ে ঢুকতো এবং ওই দরজা দিয়ে বের হতো। আর অনেক সময় হয় না যে উকি মেরেও ভিতরে কোনো কিছু দেখা যাইতো না, কারণ আমার আম্মা ভিতরে কোনো লাইট ব্যবহার করতো না, কোনো আলো ব্যবহার করতো না, এবং ইভেন কি মোমবাতি নিয়েও ঢুকতো না। রাতের গুটগুটে অন্ধকারে যদিও মোমবাতি নিয়ে ঢুকতো আমার আম্মা, ওই ঘরের ভিতরে ঢোকার পরে রুমে ঢোকার পর দরজা মানে মোমবাতিটা নিভিয়ে দিত। এখন থেকে আমার আম্মা যে কাজটা করতো ওই কাজটা আর আমার আম্মা তার ঘরের কোণার ভিতরে লাল কাপড় পেঁচিয়ে করে না। আমি তখন মনে করি যে আমার আম্মা এই কাজটা ওই ঘরের মধ্যেই করতো, মানে পূজার যে কাজটা ওই কাজটা এই ঘরের মধ্যেই করতো। এরকম করে দীর্ঘ আরও প্রায় 1 বছর মতো কেটে যায়। আমি তখন একেবারে টাগরা জোয়ান, আমি তখন কাজ কাম করি, আমিও তখন পরিবারের জন্য অনেক হেল্পফুল একজন পার্সন। 20 বছর বয়সে আমার আম্মা হঠাৎ করে আমার আব্বারে বলতেছে যে আমার আম্মা ইন্ডিয়াতে যাবে। এত বছর কেটে গেছে, আমার আম্মা কিন্তু ইন্ডিয়াতে যায় নাই। এখন আমার আম্মা আমার আব্বারে বলে আমি ইন্ডিয়াতে যাব, তোমার সহ নিয়ে যাব। তো আমার আব্বা তখন যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু আমার দাদি মানা করে। আমার দাদি বলে যে না, তুই যাওয়ার প্রয়োজন নাই, তোর বউ যেতেছে, যে তোর বউই যাক, তুই যাওয়ার দরকার নেই। ওই সময় কিন্তু আমার দাদা মারা যায়। দাদা মারা যাওয়ার পর ঘটনা বলতেছি। তো দাদি তখন আমার আব্বার যেহেতু দাদা মারা গেল এই জন্য আর আমার আব্বারে দিল না, মা তখন একাই গেল। প্রায় 15 থেকে 20 দিন আমার আম্মা তখন ইন্ডিয়াতে ছিল, এবং 15-20 দিন পরে আমার আম্মা ইন্ডিয়া থেকে ফিরে আসে। কিন্তু অবাক বিষয় হচ্ছে, আম্মা ইন্ডিয়া থেকে ফিরে আসার সময় এক মেয়েকে সাথে নিয়ে আসে, যার বয়স হবে প্রায় 12 থেকে 13 বছরের কাছাকাছি, খুবই ছোট, অনেক ছোট একটা মেয়ে, বাট অনেক লম্বা, আর সৌন্দর্যের কথা বলে তো আমি বুঝাতে পারবো না। একেবারে পরীর মতো সুন্দর এক চেহারার মেয়ে। এই মেয়েটাকে আম্মা তখন ইন্ডিয়া থেকে সাথে করে নিয়ে আসে, এবং ইন্ডিয়া থেকে আম্মা যখন এই মেয়েটাকে সাথে করে নিয়ে আসে, মানে আমার ভিতরে তখন অনেক প্রশ্ন জাগে যে এই মেয়েটা কে। আমি মারে জিজ্ঞেস করি, মা তুমি যে নিয়ে আসলা এই মেয়েটা কে, কোত্থেকে আসছে, কী পরিচয়? আমার আম্মা আমাকে একটা কথাই বলতে যে ওর নাম হচ্ছে শিখা, মানে শিখা মানে তো আগুন, তো ওর নাম হচ্ছে শিখা। তাই আমি বললাম যে শিখা ও মানে কী করে বা কোত্থেকে আনছো? মা আমাকে বলো এটা তোর রিলেটিভ, তোর আত্মীয়, তোর খালাতো বোন, এরকম করে আমারে বলে। তো খালাতো বোন যেহেতু বলে আমি আর কোনো কিছু বলি না, বাড়ির মধ্যে থাকে, আমার আম্মার সাথে থাকে। কিন্তু একটা বিষয় শুধুমাত্র আমি খেয়াল করি, এই মেয়েটাকে শুধুমাত্র আমার আম্মা ওই ঘরটার মধ্যে ঢুকাতো, ওই রুমের মধ্যে ঢুকাতো, এবং ওই মেয়েটাকে রুম থেকে বের করতো। যে ঘরটা আমার আম্মা বানাইছিল মানে প্রাক্তন মেম্বারকে বলে, ওই ঘরের মধ্যে শুধু এই মেয়েটাই ঢুকানোর অনুমতি ছিল, আর কাউকে আমার আম্মা ঢুকাইতো না। এই মেয়েটাকে নিয়ে ঢুকতো এবং এই মেয়েটাকে নিয়ে আমার আম্মা বের হইতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে অনেকগুলো দিন কেটে যায়। একদিন আমি মেয়েটাকে জিজ্ঞেস করি, শিখারে আমি সময় পাই, ও আবার আমার সাথে ভালো ছিল, আমার দেখলে বলতো ভাইয়া ভালো আছেন, আমি ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। তো এরকম করে আমি একদিন মেয়েটাকে জিজ্ঞেস করি, মেয়েটার ভিতরে আমি কেমন জানি একটা ভয়ঙ্কর রকমের কিছু একটা পাইতাম। মানে বিষয়টা ছিল এরকম যে কেমন জানি একটা অদ্ভুত একটা মানে আচরণ ছিল মেয়েটার মাঝে। মানে তার চোখের চাউনি বা কথাবার্তা, এবং সবসময় মনে হতো সে একটা চাপে থাকে, একটা টেনশানে থাকে, অলওয়েজ একটা টেনশন মাথায় নিয়ে ঘুরে পড়ে, মানে খুব বেশি একটা হাসে না, মানে কেমন জানি একটা তার ভিতরে একটা ভয়ঙ্কর ভাব লুকিয়েছিল। পরে একদিন আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলবা, যে তোমার আব্বা আম্মার নাম কি, এমনি জিজ্ঞেস করি। ও তখন বলতে পারে না। আমি মানে আমার কাছে কেন জানি ডাউট লাগতো যে মেয়েটা হিন্দু হবে, এটা মুসলিম হবে না, যেহেতু আমার আম্মার খালাতো বোন, আমার আম্মার বোনের মেয়ে, তার মানে আমার আম্মা যেহেতু হিন্দু ছিল, তার মানে এটা আমার হিন্দু মেয়ে এটাই মনে হবে। কিন্তু মেয়েটা নামাজ পড়তো, এটা সত্যি কথা। একইভাবে মানে আমার আম্মা যে ধরনের কাজগুলো করতো সব কাজগুলো এই মেয়েটা করতো।
নামাজও পড়তো, পুজোও করতো, মানে আমার আম্মার এজিস্টেন্ট এক কথায় বললে চলে। তা আমি একদিন তারা জিজ্ঞেস করলাম যে শিখা তোমার আব্বু আম্মের নাম কি? তার আব্বা আম্মার নাম জিজ্ঞেস করলে তো কিছুটা বুঝতে পারবো। ও বলে জানি না। তা আমি বললাম যে তোমার আব্বা আম্মার নাম কি তুমি জানো না? ও বলে না আমি জানি না। আমি তখন বললাম তোমাদের বাড়ি কোথায় বা ইন্ডিয়াতে কোন প্রদেশে তোমরা থাকো, কোথায় তোমাদের ঠিকানা? ওই আমারে কোনো কিছু বলে না। মানে আমি যতই তারা জিজ্ঞেস করি তার পারিবারিক বিষয়, সে কোনো কিছুই বলে না। শুধু আমাদের বাড়িতে আসার পর থেকে যা যা ঘটছে এই সবই কিছু বলতেছে, কিন্তু অতীতের কোনো কথাও কোনো সময় আমাকে বলতে পারে না। এইরকমভাবে দিন আর রাতগুলা কাটতেছে। আর এই ঘটনার পরে এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। এই যে আমার আম্মা একটা ঘটনা ঘটালো, পুরো গ্রামবাসীকে অবাক করে দিল, গ্রামের একটা খারাপ জিনিসকে গ্রাম থেকে বিদায় করলো। এরপরে আস্তে আস্তে করে গ্রামের মানুষরা আমার আম্মাকে কবিরাজ ভাবতে শুরু করে। অনেকে আমার আম্মার কাছে পানি পড়া, তাবিজ পড়া, এটা ওইটা নিয়ে আসে এবং আমার আম্মা পানি পরে দেয়, তাবিজ পরে দেয়। এবং অনেকেই ধরেন শরীর বন্ধের তাবিজ দেয়, অনেকের ফসল হয় না, ফসল হওয়ার জন্য তাবিজ দেয়। মানে খুবভাবে হচ্ছে গ্রামের মানুষের অনেক উপকার আমার আম্মা করতে থাকে। এবং এই মেয়েটাকে মানে এই শিকারে আনার পর থেকে আমার আম্মার এই ধরনের তান্ত্রিকের কাজগুলো আরও বেড়ে যায়। আমার আম্মা আরও বেশি তান্ত্রিকের কাজ করতে শুরু করে, একটু ভয়ানক টাইপের একজন মানুষ হয়ে যায়। এবং আমার আম্মু কালো জাদু করতো, এটা আমি নিজের চোখেও দেখেছি। অনেক মহিলার সাথে কথা বলার সময় আম্মু বলতো যে আপনার অমুকের কালো মানে চুল নিয়ে আসেন, নখ নিয়ে আসেন, এগুলো বলতো। তা চুল আনা, নখ আনা মানেই তো ব্ল্যাক ম্যাজিক করা, কালো জাদু করা, এগুলো আমি বুঝতে পারতাম। এবং এই যে কালো জাদুগুলো করতো আমার আম্মা সবই ওই ঘরটার মধ্যেই করতো। একদিন আমি শিখারে জিজ্ঞেস করলাম যে শিখা, আমার আম্মা যে ঘরের মধ্যে যায় এবং ঘরের মধ্যে কি করে তুমি কি জানো? কখনো দেখেছিলে আম্মা ঘরের মধ্যে কি করে? তুমি তো আম্মার সাথে ঘরে ঢুকো। ও আমাকে বলে আমি কিছু দেখি না। আমি বলি তুমি কিছু দেখো না? মানে তুমি তো ঘরের মধ্যে ঢুকো, ঢুকার পরে কি তুমি কিছু দেখতে পাও না? ও বলে আমি ঘরের মধ্যে ঢুকার পরে আমার কোনো কিছু মনে থাকে না, ওই ঘরের মধ্যে কি হয় বা না হয় সব কোনো কিছু আমার মনে থাকে না। সব কিছু মিলিয়ে এই মেয়েটার আচার আচরণ আমার কাছে অনেকটা সন্দেহজনক মনে হয় যে না, এখানেও কোনো একটা ঝামেলা আছে। এই মেয়েটাও কোনো কিছু আমার কাছে হাইড করে বা পরিপূর্ণভাবে আমাকে সব বিষয়ে সত্যি কথা বলে না, কিছু বিষয় এই মেয়েটা আমার কাছে লুকায়। তারপরও আমি আমার মায়ের উপরে ডিপেন্ড করে বা মায়ের কথা শুনে আমি সব কিছু চুপচাপ করে পড়ে আসি। এরকম করতে করতে এই শিখা মেয়েটাকে আমার কেমন জানি আমার ভিতর থেকে এক ধরনের ভালো লাগা কাজ করতে শুরু করে। মেয়েটার আমার খুব ভালো লাগতো, তার কথাবার্তা, আচার আচরণ বা চেহারা টেরা সব কিছু খুব বেশি আমার কাছে ভালো লাগতো। পরে আমি যখন দোকানে যাইতাম, দোকানে গেলে আমি ওর জন্য অনেক কিছু গিফট নিয়ে আসতাম। ধরেন চানাচুর নিয়ে আসতাম, বিস্কিট নিয়ে আসতাম, অথবা ওর পছন্দের অনেক খাবার নিয়ে আসতাম, এটা ওইটা নিয়ে আসতাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে এই শিখা মেয়েটার সাথে আমার মোটামুটি এক ধরনের একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। এবং ভালো লাগার সম্পর্ক তৈরি হয় বলতে আমি টোটালি মেয়েটাকে ভালোবেসে ফেলি, মানে ভালোবাসি। ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আমি খুব সংক্ষেপ করে বলি, কম সময়ের ভিতরে আমাদের দুজনের মাঝে একটা অদ্ভুত রকমের প্রেম ভালোবাসা তৈরি হয়। এবং ভালোবাসা তৈরি হওয়ার পরে আমি তখন তারে বললাম যে শিখা, তুমি আমার আম্মার সাথে ওই ঘরের মধ্যে যেও না। তুমি যে আমার আম্মার সাথে ওই ঘরের মধ্যে যাও আমার ভালো লাগে না, তুমি আমার আম্মার সাথে ওই ঘরে যেও না। ও আমাকে বলে আমি ওই ঘরে না গেলে তো তোমার আম্মা আমাকে এই পরিবারে রাখবে না, আমাকে এই পরিবার থেকে বের করে দিবে। আমি তখন বললাম যে মানে রাখবে না কেন? তুমি ওই ঘরে যাও না, ওই ঘরে না গেলেই তো তোমার হয়। ওই রুমের মধ্যে যে তুমি যাও, ওই ঘরটার মধ্যে তুমি যাও, আমার খুব ভয় লাগে। অন্ধকারাচ্ছন্ন একটা ঘর, নাই কোনো জানালা, একটা ছোট্ট দরজা দিয়ে ঢুকো, আবার এটার মধ্যে তালা মেরে রাখো, আবার ওই তালা কেউ ভয়ে ভাঙেও না। ওই ঘরের সামনেও কেউ রাতের বেলা যায় না, মানে সবাই ওই ঘরটাকে খুব ভয় পায়, যে ঘরের মধ্যে অনেক কিছু হয় এটা সবাই মনে করে। এরকম করতে করতে আমি তখন মানে মাঝে মাঝে আমাদের রিলেশনটা হওয়ার প্রায় বছর খানিক পরে আমি একটা জিনিস খেয়াল করে দেখি যে কেমন জানি শিখা অনেকটা শুকিয়ে যাচ্ছে। মানে হঠাৎ করে ও শরীরের সমস্ত অঙ্গ কেমন জানি একটু নীল 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 আকার হয়ে যাচ্ছে, ওর চোখগুলো নীল হয়ে যাচ্ছে এবং শরীরের বিভিন্ন অঙ্গ নীল হয়ে যাচ্ছে। তা এরকম নীলচে নীলচে ভাব দেখার পরে একদিন আমি ওকে জিজ্ঞেস করলাম যে শিখা, মানে তুমি কি আমাকে একটু বলতে পারো যে ওইখানে কি হয় বা তুমি ওখানে ঢুকে কি করো, আমাকে একটু বলো। আমাকে বলে দেখো আমার তেমন কিছু মনে থাকে না, শুধু আমার এটুকুনি মনে থাকে ওই, আমি শুধু বাস্তবতার জন্য কথাগুলো বলছি, যারা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে তাদের উদ্দেশ্য করে বলছি, কেউ কথাটা খারাপভাবে নেবেন না। ও শুধু আমাকে বলে যে ওই ঘরে ঢোকার পরে আমাকে শরীরের সমস্ত কাপড় খুলে ফেলতে হয়। আমি তখন বললাম তারপর? বলে কাপড় খোলার পরে একটা জিনিসের সামনে তোমার আম্মা আমাকে বসায় এবং বসানোর পরে আমার শরীরটা অনেক ব্যথা করে, মানে আমার শরীরে প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করি। এত ব্যথা আমার শরীরে কেন হয় এটা আমি জানি না, বাট আমার শরীরটা খুব ব্যথা করে। আমি তখন বললাম তার মানে অবশ্যই আমার আম্মা তোমাকে দিয়ে অন্য কোনো কিছু করায়। তো একদিন আমি করলাম কি, আমার মায়ের আমি ডিরেক্টলি বললাম যে মা মাও কিন্তু তখন কিছুটা বিষয় ডাউট করে যে শিখার সাথে আমার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক বা এরকম কিছু মাও মনে করে। একদিন আমি মাকে ডিরেক্টলি বললাম যে মা, শিখারে তুমি আর ওই ঘরের মধ্যে নিও না, ওই ঘরের মধ্যে তুমি নিও না। শিখার চেহারা টিয়ারা কেমন শুকিয়ে গেছে, ও কেমন নীলচে নীলচে ভাব হয়ে যাচ্ছে এবং আমার কাছে মনে হয় ও অনেকটা অসুস্থ হয়ে যাচ্ছে, তুমি ওকে আর ওই ঘরের মধ্যে নিও না। এটা বলা মাত্র আমার আম্মা তখন আমার উপরে খুব ক্ষেপে যায়, মানে রেগে যায়।
রেগে গিয়ে আমারে বলতেছে, তুই এটা বললি কেন, মানে এই কথা তুই আমারে কেন জানাইলি, এটা বললি কেন? আমি বললাম, মা আমি তো তোমার ভালোর জন্যই বললাম। আর আরেকটা কথা কি মা জানো, আমি শিখারে পছন্দ করি। আমার আম্মা বলে, ওরে আমি পছন্দ করার জন্য তো এই বাংলাদেশে নিয়ে আসি নাই। ও কাউরে পছন্দ করবে, কাউরে বিয়ে করবে, এই জন্য আমি আনি নাই ওরে। আমি আমার কাজের জন্য আমি ওরে আমার কাজের জন্য আনছি, এবং আমার কাজ সম্পূর্ণ হলেও এখান থেকে চলে যাবে, ও এখানে থাকবে না। আমি তখন বলি, মা আমি ওরে পছন্দ করে আমি ওরে বিয়ে করতে চাই, ডিরেক্টলি বললাম। এবার আমার আম্মা একটু রেগে যায় যে কেন তুই ওরে বিয়ে করবি, তোর যদি বিয়ে করাই লাগে আমি তোকে বাংলাদেশে দেখে শুনে কোনো এক মেয়েকে বিয়ে করাবো, আমি তোকে এই মেয়েকে বিয়ে করাবো না। আমি তখন মারে বললাম যে না, আমি যদি বিয়ে করি তাহলে এই মেয়েটাকে বিয়ে করব। আমি তখন আমার আব্বার কাছেও বলেছি, আব্বা ওরে আমার খুব ভালো লাগে, ওর সাথে আমার অনেক বছর ধরে সম্পর্ক আছে, আমি ওকে বিয়ে করতে চাই, তুমি মাকে বুঝে যেভাবে পারো শিখার সাথে আমাকে বিয়ে করাই দাও। আমার আব্বাও তখন আমার আম্মাকে বলে, আমার আম্মা তখন আমার আব্বারও কোনো কথা মূল্যায়ন করে না, আমার আম্মার কোনো কথা আমার আব্বা শোনে না। এবং না শোনার পরে আমি দিনের পর দিন দেখতেছি যে শিখা জানি কেমন হয়ে যাইতেছে। এবং ও যে কথাগুলো আমারে বলে, ওরে ওটার ভিতরে ঢুকানোর পর ওর কাপড় চোপড় খুলে কোনো একটা জায়গার মধ্যে ওকে উলঙ্গ করে বসায়, এবং বসানোর পরে ও কি করে, মানে এই জিনিসগুলো মানে আমার মানে খুব খারাপ লাগতো। আমি তো তারা ভালোবাসি, এবং তার সাথে তো আমার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, এবং সেই জায়গা থেকে তো আমি এটা মানতে পারি না। একটা সময় হলো কি, দেখলাম যে না, আমার আম্মাকে কোনোভাবে রাজি করানো যাচ্ছে না। একবার যে আমি শিখারে বললাম যে শিখা তুমি কি আমার সাথে চলে যাবো, আমি তোমাকে নিয়ে পালায়ে যাব। আমাকে বলে, কোথায় যাবেন? আমি বললাম যে আমি সিলেট শহরে চলে যাব, ওখানে আমি একটা কাজের সন্ধান করছি, আমি ওইখানে নিয়ে তোমার বিয়ে করে আমি তোমার সাথে থাকবো। আমাকে বলে, আমি যেতে রাজি আসছি, মানে আমার সাথে যেতে রাজি হয়। এবং রাজি হওয়ার পরে আমি তখন করি কি, একদিন রাতের বেলায় শিখারে নিয়ে আমাদের বাড়ি থেকে পালিয়ে যায়। এবং আমাদের বাড়ি থেকে পালিয়ে আমি তখন সিলেট শহরে চলে যাই। আমি আগেই সিলেট শহরে একটা কাজের সন্ধান করে রাখি, এবং ওইখানে আমাদের এক আত্মীয়র বাড়িতে আমি শিখারে রেখে আমি ওখানে কাজে ঢুকি। এবং কাজে ঢোকার পর আমি ওই বাসায় ওরা রাখতাম, রেখে আমি একটা কাজ করতাম। এইভাবে 15 থেকে 20 দিন কেটে যায়। আমার কাছে কিন্তু কোনো মোবাইল ফোন বা আমাদের কাছে কোনো মোবাইল ফোন নাই, না আমার কাছেও নাই, শিখার কাছেও নাই, পরিবারের সাথে আমাদের আর কোনো যোগাযোগ নাই। এখন সবচেয়ে বড় সমস্যাটা দেখা দেয় কি, আমরা রাতের বেলায়, মানে আমিও দেখতাম, শিখাও দেখতাম, ভয়ানক কিছু স্বপ্ন দেখতাম। এবং ভয়ানক স্বপ্ন দেখতাম বলতে ঠিক এরকম যে, দেখতাম যে আমরা দুজনেই ঘুমিয়ে আছি, উড়ন্ত একটা সাপ, ভয়ানক আকারে একটা সাপ এসে আমাদেরকে কামড় দিতে আসে, আমারে কামড় দেয়, শিখারে কামড় দেয়, এরপর আমাদেরকে দৌড়াইতে আসে। মানে একটা রাতে আমরা ভালো করে ঘুমাইতে পারতাম না। প্রতিটা রাতেই এই ধরনের ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখতাম, যে একটা কালো সাপ আসতেছে রাতের বেলা, এসে আমাদেরকে ঠোকর মারতেছে এবং শিখারে কামড় দিতেছে, আমারে কামড় দিতেছে। আমরা সাপের ভয় সারা রাত দুজনে দৌড়াইতে আসি। এরকম করতে করতে পরে চিন্তা করলাম যে বাসায় থাকতেছি, ওই বাসার আন্টিকে বললাম যে, আন্টি এমন ঘটনা, আমরা রাতের বেলায় খুব ভয়ানক কিছু স্বপ্নে দেখি, তা এখন কি করা যায়, আমরা এটা থেকে একটু বাঁচতে চাই। পরে আন্টি আমার বললো, মাজারের কাছে একজন ফকির বাবা আছে, মানে ভিক্ষা করে কথায় যেটা, মানে ওই মাজারে একজন ফকির আছে আমার বলে, তা মাজারের ফকিরটার কাছে যাইও, ফকিরের নাম অমুক। তো ফকিরের নামটা বলে দিল পর আমি তখন সিলেট মাজারে গেলাম। মাজারে যে যারা ভিক্ষা করে ওদের কাছে ওই ফকিরের নামটা বললাম। বলার পরে বলে উনি মাগরিবের পরে আসে। তো মাগরিবের পরে তখন আমি আবারও গেছি সিলেট মাজার গেটে। তা মাজার গেটে যাওয়ার পরে ওই ফকিরটা তখন আসছে, ওনাকে দেখলাম, এবং খুবই ধাড়ি টুপিওয়ালা একজন লোক, বাট ওনার সবাই ফকির বাবা বলে ডাকে। উনি আগে ভিক্ষা করতো, বাট এখন আর ভিক্ষা করে না। পরে আমি বললাম যে, হুজুর আসসালামু আলাইকুম, আমার নাম শাফিন আহমেদ, আমার বাড়ি অমুক জায়গায় সিলেটে। পরে আমারে বলতেছে, হ্যাঁ বলো। আমি তখন বললাম যে এই ঘটনা, মানে বিস্তারিত আমার অতীতের সব ঘটনাগুলো ওনাকে বললাম, এবং আমার মায়ের কথাগুলো বললাম। এবং উনি একটা কথা বলে যে, ও মাই গড, তোমার মা তো খুব ভয়ানক মহিলা, এই মহিলার কাছ থেকে চলে আসছো ভালো হয়েছে, এবং যদি পারো তোমার আব্বাকেও এই মহিলার কাছ থেকে নিয়ে আসো, তোমার আব্বাকেও কিন্তু মেরে ফেলবে, এই কথাটা বলতেছে। আমি তখন বললাম যে, এখন আমরা তো রাতের বেলায় ঘুমাতে পারি না, এইভাবে ভয়ানক স্বপ্ন দেখি, এবং স্বপ্নে দেখে আমি এবং আমার বউ দুজনে লাফিয়ে উঠি। রাতের বেলায় প্রতিটা রাত আমাদের কাছে এক একটা বৎসরের মতো কাটে, এবং সারাটা রাত আমরা দুজনে ভয় আতঙ্কের মধ্যে থাকি। পরে তিনি আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার ওয়াইফকে নিয়ে এসো, আমাকে একটা টাইম দেয় পরের দিন। এবং ওই দিন রাতের বেলাও আমরা স্বপ্নগুলো আরও বেশি দেখি। আগে তো স্বপ্ন দেখতাম, সেদিন রাতে আরও বেশি স্বপ্ন দেখি। পরের দিন আমি আর কাজে গেলাম না, কাজে না গিয়েও উনি আমাকে যেই ঠিকানা দিল, ঠিকানা অনুযায়ী ওনার কাছে গেলাম। এবং ওনার কাছে যাওয়ার পরেও আমি দেখলাম যে হ্যাঁ, উনিও একজন বড় মাপের কবিরাজ বা তান্ত্রিক। বিভিন্ন ধরনের লোকজন ওনার কাছে আসতেছে বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য। পরে ওনার কাছে যাওয়ার পর উনি আমাকে 2টা গাছের শিকড় দিল। 2টা গাছের শিকড় দিল, আমাকেও দিল, আমার বউ আমারটা আমার হাতে, আমার বউয়েরটা আমার বউয়ের হাতে দিল। দিয়া বলতেছে যে, এই 2টা গাছের শিকড় তোমরা 2টা তাবিজের মধ্যে ঢুকে তোমাদের ডান হাতে দুজনে বাইন্ধা রাখবা, তাহলেই তোমরা রাতের বেলা ওরকম ভয়ানক স্বপ্ন দেখবে না। এই সিম্পল শুধু এই কথাটা বলুন আমাদেরকে বিদায় করে দিল। অ্যান্ড বিদায় হওয়ার পরে আমি আর শিখা তখন বাসায় আসলাম, যে বাসায় আমরা থাকতাম। আসার পরে শিখা আর আমি দুজনেই তখন এই তাবিজটা বাঁধি।
কিন্তু তাবিজটা বাঁধার পরে যেটা হয় সেটা হচ্ছে আমি আর এই স্বপ্নটা দেখি না। মানে আমার যে স্বপ্ন বা যেটা আমি দেখেছিলাম এটা দেখা আমার বন্ধ হয়ে যায়। রাতের বেলায় অতটা আর ভয় পাই না। কিন্তু এই ইয়েটা পড়ানোর পরে, মানে এই তাবিজটা পড়ানোর পরে শিখা জানি কেমন পরিবর্তন হয়ে যায়। আমি ওরে বলি, তুমি কি রাতের বেলায় স্বপ্ন দেখছো? আমাকে বলেন, আমি রাতের বেলায় কোনো স্বপ্ন দেখি নাই। তাই আমি বললাম যে রাতের বেলায় স্বপ্ন দেখো না, তো তুমি হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছ কেন? মানে কেমন যেন ওর ভিতরে একটা অস্বাভাবিক আচরণ শুরু হয় ওর মধ্যে। তা অস্বাভাবিক আচরণটা কীরকম, মানে ও কেমন যেন একটু গম্ভীর হয়ে থাকে, খুব বেশি একটা কথা বলে না, কেমন যেন একটা হয়ে যায়। আমি কিন্তু এই পর্যন্ত আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখি না, আমার আব্বার সাথে আম্মার সাথে কোনো যোগাযোগ রাখি নাই। তাবিজটা দেওয়ার ঠিক 3 দিনের মাথায় শিখে একদিন আমারে বলতেছে আমি বাড়ি যাব। এমনি বলে আমি বাড়ি যাব। আমি বলি যে তুমি বাড়ি যাবো মানে তুমি বাড়িতে গেলে কি আম্মা তোমাকে রাখবে? তুমি কি তোমার অতীতের কথা ভুলে গেছো? আম্মা তোমার সাথে কী করে? ও বলে আমার সব কিছুই মনে আছে, কিন্তু আমি বাড়ি যাব। আমি তোমাদের বাড়ি যাব না, আমি আমাদের বাড়ি যাব। এই প্রথম আমি ওর মুখে ওদের বাড়ি শব্দটা শুনলাম। আমি ওকে আগে যতই জিজ্ঞেস করতাম তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমার আব্বার নাম কি, তোমার আম্মার নাম কি, ও আমাকে শুধু একটা কথাই বলতো আমি জানি না। শুধু বলতো আমি জানি না, কোনো সময় কোনো কিছু বলতো না, পারিবারিক কোনো কিছু আমার কাছে বলতো না। কিন্তু এখনও আমাকে বলতেছে আমি বাড়ি যাব, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে বাড়ি যাবা, তোমার বাড়ি কোথায়? পরে বলে আমার বাড়ি ইন্ডিয়াতে, অমুক জায়গায়, গ্রামের নাম বলে, থানার নাম বলে, সব ঠিকানাও বলতেছে। তো আমাকে বলে আমি ওইখানে যাব। আমি বললাম শিখে তুমি ওইখানে যাবা, তো তুমি কি হিন্দু? ও আমাকে বলে হ্যাঁ আমি হিন্দু। আমি তো মুসলিম না, আমি হিন্দু। আমার আব্বার নাম, মায়ের নাম, ও তখন সব কিছু বলতেছে। এখন দেখা গেল জোরে আমি এখানে রাখতে পারতেছি না। ও আমাকে বলে আমি চলে যাব, আমি আমার পরিবারের কাছে যাব, আমার আব্বার কাছে যাব, আম্মার কাছে যাব। এবং তখন বর্ডারটা অনেকটা হার্ড ছিল, বর্ডার অনেক কঠিন হয়ে যায়। এরপরেও ও যাবে, ওরা কোনোভাবে এখানে রাখা যাচ্ছে না, ও চলেই যাবে। আমাকে একটা কথাই বলতেছে তুমি যদি আমাকে যেতে দাও ভালো, না দিলে আমি আত্মহত্যা করবো, আমি এখানে মারা যাব, আমি এখানেই মারা যাবো, আমি এখানে মারা যাবো। এরকম করে আমাকে খুব বেশি হুমকি ধুমকি বা ভয় দেখাতে থাকে। এক পর্যায়ে আমি তখন তার ওই হুমকি ধুমকিকে জয় করে আমি বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু এরকম করেই বলতেছো তাহলে চলো। দেন আমি তার একদিন তখন এই ইন্ডিয়ার বর্ডার ক্রস করে বাংলাদেশ থেকে আমি তখন তাকে ইন্ডিয়াতে নিয়ে যাই। এবং নিয়ে যাওয়ার পরে ও সব কিছুই চিনে। ওর বাড়ির কাছাকাছি যায়, বাড়ির কাছাকাছি গিয়ে বলে যে তুমি এখন আমার বাড়িতে আইসো না, এখন তুমি যদি আমার বাড়িতে আসো তাহলে দেখা যায় কি যে আমার আব্বা আম্মা এরা তোমাকে মেরে ফেলবে বা এরা তোমার ক্ষতি করবে, ওরা তো আসলে মুসলিম পছন্দ করে না। তা তুমি তখন আমি একটা মোবাইল কিনি কিন্তু সিলেটে আসার পরে। তা আমাকে তখন আমার নাম্বারটা নিয়ে যায়, বলে তুমি এখানে থাকো, আমি তোমার ফোন করবো বা আমি তোমার কল দিব। এই বলে ও তখন বাড়ির মধ্যে ঢুকলো। ওদের বিশাল একটা রাজপ্রাসাদ, বিশাল বড় বাড়ি। ওই বাড়ির মধ্যে গেল এবং এরপরে বাড়ির মধ্যে যাওয়ার পরে কী হলো, ও আর আমার সাথে কোনো যোগাযোগ করলো না। এবং যোগাযোগ তো করলোই না, আমি ওর কোনো দেখাই পাইলাম না। 15-20 দিনের মতো ওইখানে থাকি। আর ওদের বাড়ির মধ্যে আমি ঢুকতেও পারি না, বিশাল বাড়ি, হিন্দুদের বাড়ি এবং রাজকীয় বাড়ির মধ্যে ঢুকতে পারি না। পরে আমি ব্যর্থ হয়ে পুনরায় আবারও বাংলাদেশে আমাদের বাড়িতে আসি। আমাদের বাড়িতে আমি একা ফিরে আসি। বাড়িতে আসার পরে আমার আম্মা তখন হাসতে হাসতে বলতেছে আমার সাথে চালাকি করছিলি না, মজা পাইছস, এমন করে বলে। তা আমাদের বাড়িতে তখন প্রচুর মানুষ থাকতো, এত মানুষ যে আমি বাড়ির মধ্যে ঢুকতে পারতাম না। আমার আম্মা তখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো, অনেক টাকা ইনকাম করতো। আমার আব্বা তখন আমার আম্মার খাদেম হয়ে যায় একরকম। বিভিন্ন ধরনের রুগীরা আসতো, রুগীদের সিরিয়াল মেনটেন করতো, রুগীদের কাছ থেকে টাকা পয়সা নিত। এই ধরনের কাজগুলো আমার আম্মা তখন করতো। এবং করার পরে তখন আমি বাসায় এসে কান্নাকাটি করি, খুব মন খারাপ করি, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, অন্যরকম একটা অবস্থার মধ্যে পড়ে যায়। অ্যান্ড আমার আম্মা তখন একদিন আমারে বলতেছে যে আমি তখন ওই হাতে যে তাবিজটা ছিল ওই তাবিজটাও খুলে ফেলে বাড়িতে আসার পরে। এবার একদিন আম্মা আমারে বলতেছে যে তুই তোরে বিয়ে করছিলি, রাখতে পারলি না? আমি বললাম যে আম্মা ও তো চলে গেছে, ও তো কোনোদিন ওর বাড়ির কথা আমারে বলতো না, ওর ঠিকানা আমাকে বলতো না। এখনও ওর বাড়ির ঠিকানা, নাম ঠিকানা ও সব কিছু বলছে। এবং ও তো পরিবারও আমি দেখে আসছি, ও সব কিছুই ঠিক আছে। তো ও তো চলে গেছে, ও আর আসবে না। আমার আম্মা বলে আমি ওকে এনে দিতে পারবো তোর কাছে। এটা যখন আমার আম্মা বলে আমার কলিজাটা তখন অনেক বড় হয়ে যায়। আমি বলি মা তুমি কি বলো, তুমি ওর এনে দিতে পারবো? আমার আম্মা বলে হ্যাঁ আমি ওর এনে দিতে পারবো, তবে আমার একটা শর্ত আছে। আমি বলি কী শর্ত? আমার আম্মা বলে আমি ওকে এনে দিলে পরে আমি ওরে দিয়ে যে ধরনের কাজগুলো করি এই ধরনের কাজগুলো আমি ওরে দিয়ে করব। তুই বাধা দিতে পারবি না, তুই ওর বউ, কোনো সমস্যা নেই, তোরা স্বামী স্ত্রী একসাথে থাকবি, তোদের আমি আলাদা ঘর বানাই দিব, তোরা থাকবি, কিন্তু ওরে দিয়ে আমি যে ধরনের কাজগুলো করাই ওই কাজগুলো আমি ওরে দিয়ে করাবো। আমি তখন বলি যে মা তুমি তো অন্য কাউরে দিয়ে ওই কাজগুলো করাইতে পারো, কেন বারবার শিখারে দিয়েই করাইতে হবে? আমার আম্মা বলে এটা তুই বুঝবি না, এই মেয়েকে দিয়েই আমি শুধু করাইতে পারবো, অন্য কেউ আমার এই কাজটা করতে পারবে না, কারণ এই মেয়ের সাথে আমার রাশির একটা সম্পর্ক আছে। এমন করে বলার পরে আমি তখন বললাম যে আম্মা ঠিক আছে, সমস্যা নাই, তুমি তাইলে ওরে আনো। তো এরপরে আমি একদিন গেছিলাম বনে কাঠ কাটার জন্য, গাছ কাটার জন্য গেছিলাম। যে আমার আম্মা বলতেছে বাড়ি ঘর বানাবে, এমন একটা অবস্থা। আম্মার সাথে কথা হওয়ার ঠিক 15 দিন পরের কথা আমি বলতেছি।
15 দিন পর আমি কাট কাটতেছি, এমন করে আমার আব্বা তখন আসছে, এসে আমার বলতেছে, আরে তোর বউ তো আসছে। মানে আমি শুনে অবাক হয়ে গেলাম, বলে বউ আসছে মানে কই আসছে? বলে বাড়িতে আসছে। মানে কীভাবেই ও আসলো কোনো কিছুই বুঝতে পারলাম না। আমি তখন দৌড়ে মানে কাঠ কাটা বন্ধ করে দৌড়ে বাড়ির দিকে দৌড় দিলাম, বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখি যে ও বাড়িতে, মানে মনে হয় যেন কেউ উড়েই নিয়ে আসছে, এমন একটা অবস্থা। ও মানে বাসায় যেসব ড্রেস আপ মানুষ পরে না, এরকম ড্রেস আপ পরে আছে, মানে কেমন একটা অবস্থা। আমি ওকে জড়াই ধরে কান্নাকাটি করতে শুরু করছে। আমার আম্মা বলে, মানুষকে নাটক দেখাস না, ঘরের ভিতরে নিয়ে যা। পরে ঘরের ভিতরে নিয়ে যা, ও আমাকে জড়াই ধরে কান্না করতেছে যে আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি বলে, তুমি কেন আসছো, কীভাবে আসছো? ও বলে, আমার তোমার কথা খুব মনে পড়তেছিল, আমি তোমার ছাড়া থাকতে পারতেছিলাম না। আমি কান্নাকাটি করি এবং একটা পর্যায়ে আমি বাড়ি থেকে পালিয়ে চলে আসি। আমি বলি, তুমি কি তোমার পরিবারকে আমাদের কোনো ঠিকানা দিয়েছিলে? ও বলে, না, আমি কোনো ঠিকানা দিইনি, তোমার জন্য আমার খুব খারাপ লাগতেছিল, যেন আমি নিজেই চলে আসি। এবারও চলে আসলো আমরা। তখন আমার আম্মা তখন কী করলো, কাঠ কাইটা তখন আমাদেরকে নতুন ঘর বানিয়ে দিল। আমাদের বাইরে ওখানে নতুন ঘর উঠিয়ে দিল। ওই ঘরের ভিতরে আমি তখন শিখারি নিয়ে উঠলাম, এবং শিখাকে নিয়ে উঠার পর আমরা তখন হাজব্যান্ড ওয়াইফের মতোই থাকতেছি। কিন্তু প্রতিদিন মাগরিবের আজান দেওয়া মাত্রই, ধরেন মসজিদে মাগরিবের আজান দিয়েছে, আজানটা দেওয়ার পরে আমার আম্মা তখন করে কি শিখারি নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকে যায়। এবং ঘরের মধ্যে ঢুকে কি করে ভাই আমি বলতে পারবো না। শুধু এইভাবে 15-20 দিন বা মাস দেড়েকের মতো কেটে যায়, এবং মাস দেড়েক কাটার পরে শিখার গোপন অঙ্গে আমি এক ধরনের একটা কামড়ের আঘাত দেখতে পাই, মানে একটা কামড়ের দাগ দেখতে পাই। এবং এই জিনিসটা দেখে আমার তখন খুব কষ্ট হয় যে এইখানে এই কামড়টা কেন। ও আমাকে বলে, আমার কোনো কিছুই মনে থাকে না, এবং প্রতিদিনে ওর গায়ে হলুদ মাখা হয়। ওর ওই রুমের মধ্যে নেবে নিয়ে আমার আম্মা হলুদ মাখে, এবং হলুদ মাখার পরে ওকে দিয়ে এগুলো করে। এরই মাঝে আমার আম্মা আমাকে আরেকটা কথা বলে দিয়েছে যে আমার আম্মা এগুলো ছেড়ে দিবে, আর অল্প কয়েকদিন করবে, এরপরে আমার আম্মা যে সাধনাটা করতেছে ওই সাধনা আমার পূরণ হয়ে যাবে। এবং সাধনা যদি আমার পূরণ হয়ে যায়, আমার আম্মা এই কাজটা ছেড়ে দিবে, মানে শিখারে আর ওই ঘরের ভিতরে নেবে না। তখন আমার আম্মা সম্পূর্ণভাবে তান্ত্রিকের কাজ করবে, মানে কবিরাজের কাজ করবে। তো এরকম করে নিয়ে যেত ভাই। যেই দিন ধরেন মাগরিবের সময় শিখাকে নিয়ে যেত এবং এসার পরে ওই রুম থেকে বেরোইতো, মানে আমি তখন ওর দিকে তাকাইতে পারতাম না। ওর পুরোটা শরীর মনে হইতো যে ও প্রচুর পরিশ্রম করে আসছে। ও শরীর দিয়ে ঘাম বেরোতে থাকতো, চোখগুলো ঘরতে ঢুকে যেত, মানে কেমন যে একটা অবস্থা হইতো আমি আসলে মানে বলে বোঝাতে পারবো না। মানে এতটা কষ্ট হইতো, ওর কষ্ট আমি সব অনুভব করতে পারতাম। এবং ওর শরীরের অনেক জায়গায় আমি বিষাদর, মানে কী বলবো, ছোট বাচ্চা যেরকম ধরেন 7 বছর বা 6 বছরের বাচ্চাদের নতুন দাঁত উঠলে যেরকম কামড় দেয় না, এরকম ওর বিভিন্ন শরীরের জায়গার ভিতরে আমি কামড়ের দাগগুলো দেখতে পাইতাম। এবং এগুলো যখন আমি আমার মাকে জিজ্ঞেস করতাম যে মা, শিখার শরীরের এই জায়গায় ওই জায়গায় এই কামড়গুলো কোত্থেকে আসে, বা এই কামড়গুলো আসার কারণ কি, আমার আম্মা তখন আমাকে একটা কথাই বলতো যে এত কথা বলিস না, কামড় কোত্থেকে আসে এসব কিছু আমি তোরে বলতে পারবো না। আমি তো তোরে বলছি অল্প দিনের ভিতরে আমি এটা ছেড়ে দিব, বা আমি এটা রাখবো না, তোর বউরে আর আমি ওই ঘরে নিব না, বা ওই ঘরে আমরা ঢুকবো না, এই ঘরটাকে আমরা মানে করে দিব আর মাত্র কয়েকদিন। তো তখন থেকে দেখা গেল যে একটা সময় দেখা গেল যে মাগরিবের সময় শিখারি নিয়ে ঢুকতো আমার আম্মা। কোনো সময় দেখা যেত রাত 11টা, কোনো সময় 12টা, কোনো সময় রাত 1টা পর্যন্ত শিখারি নিয়ে ওই ঘরে থাকতো। আমি দেখলাম যে এরকমভাবে যদি শিখারে আমার আম্মা নিয়ে যায়, হাতে হলুদ দেয়, পায়ে হলুদ দেয়, কপালে হলুদ দেয়, শরীরের বিভিন্ন জায়গায় হলুদ মাখে, এবং হলুদ মাখার পরে আমি একদিন খুব খুবই কষ্ট করে একদিন আমি দেখি যে আমার আম্মা ওইটার ভিতরে শিখারে করে কি, কোনো আলো থাকে না, অন্ধকারের ভিতরে আমার আম্মা যতটুকু আমি বাইরের টুকিটাকি আলোতে দেখতে পাই যে ওরে নিয়ে আমার আম্মা একটা কাঠের উপরে শোয়াই। দিনের বেলায় আমি ওই ওই কাঠটাও দেখতে পাই যে একটা মুক্তির মতো থাকে। আমি ওইটার আকৃতি বলতে পারবো না, খুব ভয়ানক আকৃতির একটা মুক্তি, মানে শয়তানের মতো একটা আকৃতি থাকে। ওইটার সামনে, মূর্তিটার সামনে তখন আমার বউরে আমার আম্মা তখন শোয়াই, এবং শুয়ে ওর বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় আমার আম্মা তখন মাখে। এই কাঁচা হলুদের ঘ্রাণ আমার বাইরে থেকে পাইতাম। কাঁচা হলুদ মাখতো, মাখার পরে এইভাবেই ওরে রেখে দিত। ওই শোয়াই অবস্থায় ও থাকতো 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা এই শোয়াইতে অবস্থায় থাকতো। এরপরে ওকে আমার আম্মা এখান থেকে উঠে আনতো। তো একটা সময় আমার কাছে মনে হলো যে আমার শিখার কষ্ট নিতে পারতেছিলাম না। আমার আম্মা বলছে এই ছেড়ে দিবে, আমাকে বলে যে এটা ছেড়ে দিব, এটা রাখবো না, এটা আমি ছেড়ে দেবো, এটা আমি আর করবো না, বা এটা আমি বন্ধ করে দেবো। এমন একটা অবস্থার ভিতরে আমার আম্মা এগুলো করতো। তো একটা পর্যায়ে হলো কি, আমি আর এই জিনিসটা নিতে না পেরে একদিন আমি করলাম কি, রাগ করে, ওই দিন ছিল আপনার শনিবার ছিল, এবং ওই দিন আমার আম্মা রাত 2টা বাজে শিকারে ওখান থেকে বের করছে। এবং বের করার পরে আমি তখন করলাম কি, আমার আম্মা তখন করলো কি, এই শিকারে বের করে শিকারে আমার ঘরে দিল, এবং আম্মা তখন ওনার ঘরে গেল। শিকার পুরো শরীরে তখন কাঁচা হলুদের গন্ধ। আমি তখন কী করলাম, ওই রাতে সহ্য করতে না পেরে ঘরে কেরাসিন তেল ছিল, এবং কেরাসিন তেল ঢেলে আমি তখন আমার আম্মার ওই ঘরের মধ্যে আগুন লাগাই দিলাম। এবং ঘরের মধ্যে আগুনটা লাগানো মাত্রই মনে হয় যেন আমার আম্মার শরীরে আগুন লাগছে।
আম্মা তখন ওইখান থেকে দৌড়ে আসছে আগুন নিবানোর জন্য। আমি তখন আম্মারে জড়ায় ধরছি। শিখা তখন ও আমার ঘরে শুয়ে আছে, ও শোয়া থেকে উঠতে পারে না, এতটাই ক্লান্ত হয়ে যায়। আমার আম্মার আমি জড়ায় ধরছি যে তুমি আগুন নিভাবা কেন, তুমি আগুন নিভাইতে পারবা না। আমি আগুন নিভাইতে আমার আম্মারে দিন, আমার আম্মা আগুন নিভাবে 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 মানে এত পরিমাণে ইয়ে করতেছে। একটা পর্যায়ে আমার আম্মা ওইটার ভিতর থেকে কী জানি বের করার চেষ্টা করে, ওইটার ভিতর থেকে কী জানি বের করার চেষ্টা করে আমার আম্মা আমার ধাক্কা দিয়ে ফালাই দুইটা মানে ঘরটার ভিতরে ঢুকে, এবং ঘরের ভিতরে ঢুকা মাত্রই তখন এই ঘরটা মানে কাঠের ঘর ছিল, এটা পুরো ভেঙে পড়ে আমার মায়ের মাথার উপরে। মানে কাঠ দিয়ে গম্বুজের মতো বানাইছিল, গম্বুজের মতো করছে, মন্দির সিস্টেম বাট অনেক বড়। এইটা আমার শরীরের উপরে ভেঙে পড়ে, এবং আম্মার শরীরের উপরে ভেঙে ফেলার পরে আম্মা ওইখানেই মানে তখন আমার আম্মাকে বের করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আমাকে ওভাবে বের করতে পারে না। আম্মা ওই আগুনে আম্মা পুড়ে যায়। আমার আম্মাকে যখন বের করা হয় তখন আমার আম্মুর শরীরের প্রায় 3/2 অংশই পুড়ে গেছে। ওইখান থেকে আম্মুকে বের করা হয়, এবং বের করার পরে রাতের মধ্যে আমার আব্বা বলে তুই কোথাও চলে যা, কারণ কোনো ঝামেলা হতে পারে, হয়তো আইনি কোনো ঝামেলা হতে পারে। এরপর আমি ওই রাতের মধ্যেই আমার বাড়ি থেকে আমি পালিয়ে যাই, অন্য কোথাও চলে যাই, এবং আমার আব্বা তখনগুলোকে সেই রাতের সকাল হওয়ার সাথে সাথে আমার আম্মাকে তখন দাফন করে দিল। মানে মানুষকে জানাজানি হওয়ার আগে, যেহেতু আমার আম্মা বড় তান্ত্রিক ছিল, এটা মানুষ জানাজানি হওয়ার পর আমার আম্মার ওখানে দাফন করে দিল। তো আম্মাকে দাফন করে দেওয়ার পরে তখন শিখা আমার আব্বার সাথে থাকতো। আমি তখন কয়েকদিন ধরে বাড়িতে আসি নাই, প্রায় 15-20 দিনের মতো আম্মুর মৃত্যুর পরে, আম্মুকে দাফন কাফন করার পরে 15-20 দিন পর আমি যে বাড়িতে থাকতাম, ওই বাড়িতে থাকা অবস্থা আমি জানতে পারি শিখা নাকি পাগলামি শুরু করছে। মানে পাগলামি করে ওই ঘরে যাওয়ার জন্য, আবারও নতুন করে ঘর বানাতে চায়, ওই ঘরে যেতে চায়, আমার আম্মার কবরের কাছে যায়। এই পাগলামি কথাবার্তাগুলো আমি তখন শুনতেছি। এবার একদিন আমি বাড়িতে আসি, বাড়িতে এসে ভাই এমন একটা জিনিস দেখতে পাই যে আমি আর কি বলবো, আমি আসলে বলার কোনো ভাষা নাই। যে শিখা তার শরীরের সব কাপড় খুলে মানে আপনার নিয়ে, মানে আপনার ওই যে কাঁচা হলুদ নিয়ে আমার আম্মার কবরের কাছে গিয়ে নাচানাচি করে। ওর শরীরের কোনো কাপড় কেউ রাখতে পারে না, মানে যতই ওরে ধরে ও সবাইরে লাথি মেরে কাপড় চোপড় খুলে আমার কবরের ওখানে গিয়ে নাচানাচি করে, শরীরের মধ্যে আপনার কাঁচা হলুদ মাখে, মানে টোটালি পাগল হয়ে যায়। পরে আমরা তান্ত্রিক দেখাই, অনেক বড় বড় তান্ত্রিক দেখাই, বাট কোনো তান্ত্রিকের মধ্যে আমরা কোনো কিছু করতে পারি না, ওরে কোনো কিছু করতে পারি না বা কোনো কিছু ঠিক করতে পারি না। একদিন হলো কি, তার এমন অবস্থা দেখে আমার ভিতরটা তখন ফেটে যাচ্ছিল। তখন বিভিন্ন মানুষ এই নাটক দেখার জন্য, এগুলো দেখার জন্য মানুষ ছুটে আসতো এই জিনিসগুলো দেখতে। ওরে বাইদা পর্যন্ত রাখা যায় না, ওর শরীরে কোনো কাপড় রাখা যায় না। একদিন আমাদের এক ডাক্তারের পরামর্শ নিয়ে আমি বর্ডার কন্ট্যাক্ট করে আমি ওর ইঞ্জেকশন দিই, ঘুমের ইঞ্জেকশন দিই, এবং ঘুমের ইঞ্জেকশন দিয়ে আমি তখন তার ইন্ডিয়াতে নিয়ে যাই। এবং ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পরে ওর বাবা মা কিন্তু আমাকে চিনতো না, বা ওর পরিবারে কেউ কিন্তু আমাকে জানতো না। আমরা ওকে ইন্ডিয়াতে নিয়ে যাই, এবং ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পর ওর তখন আবার জ্ঞান আসে। মানে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ইন্ডিয়ার মধ্যে ঢুকানোর পর ও জ্ঞান আসে। এই আবারও পাগলামি শুরু করেছে শিকলে বাইদা। তখন ওদের এলাকার কয়েকটা ছেলের সাথে আমার আগ থেকেই কথাবার্তা হইতো, মানে ওই শিখারে খুঁজতে গিয়া ওনাদের পরামর্শক্রমে আমি তখন শিখারে তার পরিবারের কাছে দিয়ে আসি। তো শিখারে যখন তার পরিবারের কাছে দিয়ে আসে, ওর ভাই আছে, ভাবি আছে, ওর মা আছে, অনেক আত্মীয় স্বজন ওখানে দিয়ে আসার পর ওরা একটা কথাই বলে, ওরা শিখারে প্রচুর খুঁজতেছিল শিখা কোথায় গেল। এবং আমরা বললাম যে ও বর্ডারে ক্রস করে বাংলাদেশে ঢুকে গেছে, এবং ও পাগল হয়ে গেছে, পাগলের মতো ঘুরতো। এবং একটা সময় ওরা জিজ্ঞেস করে ও ঠিকানা বলে, দেন আমরা ওকে এখানে নিয়ে আসি। কিন্তু আমি যে শিখাকে বিয়ে করছি বা ওর সাথে আমি দীর্ঘ বছর ছিলাম, আমার আম্মা ওকে দিয়ে এসব করাইতো, এসব কোনো কিছু আমি জানতাম না। তবে সেখানে যাওয়ার পরে, সেই পরিবারে যাওয়ার পরে একটা জিনিস জানতে পারি, আমার মা নাকি ওদের ওই পরিবারে মাঝে মাঝে যাইতো। এবং আমার যে দাদি ছিল, একটা সময় আমি এও জানতে পারি আমার দাদিও অনেক বড় মাপের একজন তান্ত্রিক ছিল, অনেক বড় মাপের একজন তান্ত্রিক ছিল আমার দাদি, আমার নানিও একজন বড় মাপের তান্ত্রিক ছিল আমার মায়ের মতোই। তো আমার নানিও ওই পরিবারে যাতায়াত করতো, পরিবারে যেত, এবং আমার আম্মু ওই পরিবারে একটা সময় যায়। এবং সেই সূত্র ধরেই তারা শিখাকে ওখান থেকে বের করে আনে, বা আমার মাকে তারা চিনে। আমার মায়ের মানে ঠিকানা বলা, নাম বলাতে বলতো যে হ্যাঁ এরকম একজন মহিলা আমাদের পরিবারে আসতো। শিখাদের পরিবারটা অনেক রাজকীয় পরিবার ছিল, ওর বাপ মায়ের কাছে ওকে আমি জাস্ট এইভাবেই দিয়ে আসি। এরপরে আমি বাংলাদেশে আসি, এবং বাংলাদেশে আসার পরে এই ঘটনার পরে আমি আব্বারে বলি যে আব্বা আমি দেশের বাইরে চলে যাব, আমি এখানে থাকবো না। পরে আমার আব্বা খুব কষ্ট করে আমার জন্য সৌদি আরবের ভিসা ম্যানেজ করে পাসপোর্ট করি, এবং আমার আব্বার কাছে তখন পর্যাপ্ত টাকা থাকে, কারণ আমার আম্মা তান্ত্রিকে করে অনেক টাকা ইনকাম করছে। এরপরে আমি তখন আমার কাঙ্ক্ষিত পাসপোর্ট পাই, এবং ভিসা প্রসেস করে আমি তখন সৌদি আরবে চলে যাই। এবং সৌদি আরবে আসছি আজকে বহু বছর, আপনার প্রায় 14 থেকে 15 বছরেরও বেশি সময় ধরে আমি এখন সৌদি আরবে। বাট আমি আর বাংলাদেশে গেলাম না, আমি আর বাংলাদেশে যাই নাই, টোটালি বাংলাদেশে যাইনি। এবং আমার আব্বা মারা গেছে, এবং আমার দাদিও মারা গেছে, আমার কাকারা অনেকেই মারা গেছে, কিন্তু আমার আর বাংলাদেশে যাওয়ার কোনো ইচ্ছা হয় নাই, মানে আমি আর যাই নাই টোটালি এই ঘটনার পরে।
কিন্তু আমি ফোনের মাধ্যমে যোগাযোগ নিতাম, মানে শিখার যোগাযোগ নিতাম। শিখাকে ঠিক করে তারা বড় কবিরাজ দেখিয়ে শিখাকে নাকি কালো জাদু করা হয় এবং শিখাকে ঠিক করে, এবং ঠিক করার পরে শিখাকে একটা হিন্দু ছেলের কাছে বিয়ে দেওয়া হয়। হিন্দু আইন অনুযায়ী ওরা ওই শিখারে বিয়ে দেয় এবং শিখা তার জীবন অনেক ভালো আছে। আর শিখা ফেসবুক চালায়, ফেসবুকে আমি মাঝে মাঝে শিখার ছবি দেখি, ওর ভিডিও দেখি, ভালো লাগে এবং ও আমার কথা ওর মনে আছে। যদিও আমি একসময় ওর সাথে কথা বললাম কিছুদিন, এবং কথা বলার পরে দেখলাম যে তার প্রতি আমার ইমোশন আবার আগের মতো বেড়ে যাচ্ছে। আগে যেরকম তারা ভালোবাসতাম এগুলো আবার বাড়তেছে। আমার স্মৃতিগুলো তার কিছু কিছু মনে আছে, মানে একদম ক্লিয়ার মনে নাই। মানে অনেক সময় বলে যে মানে ওই যে লাস্টে যে ও গেছিলো এইটা ওর মনে পড়তেছে না, যে লাস্টবার যে আমার আম্মা বললো যে আমি ওরে এনে দিব তোর কাছে, ওই স্মৃতিগুলো তার কোনো কিছু মনে নেই। শুধু তার মনে আছে আমি তারে সিলেট শহরে নিয়েছি এবং সেখানে আমি তারে তাবিজ পরাইছি, এবং তাবিজ পরানোর পরেও আমার সাথে ছিল, থাকলো এবং আমি তারে আবার সে ইন্ডিয়াতে আসতে যাচ্ছে, আমি তারে নিয়ে ইন্ডিয়াতে গেছি, তার পরিবারের কাছেও চলে গেছে, এইসব তার মনে আছে। কিন্তু এর আগে যে আমার আম্মার সাথে আসছে এগুলোও মনে নাই, এবং আমার আম্মা যে পরে তারে আবার আনছিল আমাদের পরিবারে, এই দুইটা ঘটনা তার মনে নেই, শুধু মধ্যের কিছু স্মৃতি মনে আছে। পরে দেখলাম তার সাথে কথাবার্তা বলতে বলতে আমার ইমোশন আবার আগের মতো বেড়ে যাচ্ছে। দেন আমি আর তার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিলাম, এবং এখন সৌদি আরবে আছি। আমি 2 বার হজ করছি, বড় হজ করছি, এবং আল্লাহর কাছে মাপ চাই। আমি দাড়ি রেখেছি, পাঞ্জাবি পরি, আল্লাহ যাতে আমার মাকেও মাফ করে দেয়। আমার মায়ের জন্য দোয়া আছে, এবং আমি আমার ওয়াইফের জন্য দোয়া আছে, আল্লাহ যাতে আমার ওয়াইফকেও ভালো করে। সে তো মুসলিম, যতটুকু হয়েছে আল্লাহ যাতে ওকে ভালো করে। ও নামাজও পড়তো, সেই হিসেবে আল্লাহ যাতে ওকে কবুল করে নেই। কিন্তু ভাই আমি নিজের চোখে দেখেছি আমার আম্মার অনেক ঘটনা, অনেক নোংরা ঘটনা আরও আছে যেগুলো আমি বলতে চাই না বা বলি নাই। যারা কালো জাদু করে বা যারা এই ধরনের মহিলা তান্ত্রিক হয় তাদের বাস্তব জীবনটা অনেক ভয়ানক হয়, এবং তাদের এই বাস্তব পরিণতি কেমন হতে পারে আমার গল্পতে আমি তা বললাম। আপনার কাছে অনুরোধ থাকবে আপনার আমার গল্পটা প্রচার করবেন, এবং এটা আমার নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই শাফিনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, শাফিনের এই গল্পটা ভীষণ এলোমেলো ছিল, মানে বিশেষ করে প্রথম দিকটা যেমনই হোক, লাস্টের দিকটা আমার বুঝতে খুব কষ্ট হয়েছে। আমি গতকালকে রাত থেকে শুরু করে এই পর্যন্ত আপনার প্রায় 16-17 ঘন্টা আমি এটা নিয়ে, মানে এটা কীভাবে মিলানো যায়, মানে ওনারও অনেক কিছু মনে নাই, মানে উনিও অনেক কিছু মানে মনে করতে পারতেছে না। এটা আসলে পুরো গল্পটাই ছিল একটা কালো জাদু নিয়ে, মানে একটা তান্ত্রিকের, ওনার মা যে ছিল শাফিনের আম্মু, এবং উনি মূলত এমন কিছু জিনিস জানতো, উনি এমন বড় মাপের একজন খারাপ জিনিস শরণাপন্ন হয়ে গেছে, বা উনি জীবনে এমন কিছু করেছে যেটার জন্য শাফিন তার সম্পূর্ণ জীবনটাকে শেষ করেছে। আসলে এই ধরনের তান্ত্রিক যারা হয়, যারা জিনকে বশে আনে, এবং জিনকে বশে আনতে গেলে আমি এর আগে অনেকগুলো গল্প পেয়েছি যে নিজের সন্তানের সাথে পর্যন্ত বাবা, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, শারীরিক সম্পর্কও করে। জিন মানে তাকে বশে আনতে গেলে জিন যা করতে বলে তাই করতে হয়, এবং সেটাই হয়তো শিখাকে দিয়ে শাফিনের আম্মা করাতে চেয়েছিল, এবং তার বাসনা পূরণ হয়ে যাওয়ার পরে হয়তো সব কিছু ঠিক হতো। কিন্তু এরই মাঝে শাফিন এই সব কিছু মেনে নিতে পারে নাই বলেই সেই কাজটা করেছে। হয়তো এটাই আল্লাহর একটা নীলা খেলা ছিল। যাই হোক, গল্প কেমন লেগেছে সেটা বলবেন, এবং শাফিনকে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।